পরীর সামনে দিয়ে কেউ একজন ঢুকল ঘরটাতে। হাতে থাকা ব্যাগটা থেকে ছোট ছোট কতগুলো ছুরি বের করে লম্বা টেবিলে রাখল। তারপর কতগুলো বড় বড় ছুরি রাখল। পরী ঘাড় ঘুরিয়ে লোকটিকে দেখতে লাগল। কালো মুখোশধারী লোকটা ঠিক পরীর স্বপ্নের মতো। অস্ত্রগুলোও সেরকম লাগছে পরীর, কিন্তু শায়েরের জায়গায় পরী নিজে বসা। হঠাৎই শায়েরের কথা ভীষণ মনে পড়ল পরীর। আজ যদি সে মারা যায় তাহলে শায়ের বাঁচবে কিভাবে? সেও কি পাগল হয়ে যাবে রাখালের মতো? করুণ অবস্থা হবে শায়েরের। ভাবতেই অস্থিরতা কাজ করছে পরীর ভেতর। মৃত্যু নিয়ে তার ভয় নেই, কিন্তু শায়েরকে নিয়ে এসে চিন্তিত। কবির ব্যঙ্গাত্মক স্বরে বলল, স্বাগতম জমিদার কন্যা পরী, আপনাকে তাসের ঘরে স্বাগতম। আবারও পরিচিত কণ্ঠস্বর শুনে চোখ বন্ধ করে ফেলে পরী। কবির এগিয়ে এসে চেয়ার টেনে নওশাদের পাশে বসল। পরীকে চোখ বন্ধ করে থাকতে দেখে সে বলে উঠল, ভয় পেলে নাকি পরী? ভয় পেও না, তোমাকে ধারালো অস্ত্র দিয়ে মারব না, শুধু শ্বাসরোধ করে মেরে ফেলব, ব্যাস, বেশি কষ্ট তোমার হবে না। কবিরকে থামিয়ে নওশাদ বলে, আরে ভাই থামো, আগে পরীকে সব সত্যি জানাতে দাও, মরার আগে সব জানা পরীর দরকার তো। নওশাদ পরীর দিকে তাকিয়ে হাসল, বলল, আমি যেন কি বলছিলাম? হ্যাঁ, সম্পান। না থাক, শুরুটা শুরু থেকেই করি তাহলে। লম্বা শ্বাস নিল নওশাদ, তারপর বলতে শুরু করে, শুরুটা হোক ফুলমালাকে নিয়ে, মানে তোমার মা। তোমার কাকা তোমার মায়ের সাথে আদৌ কি করেছে তা আমার জানা নেই, তবে এটা জানি সে মোটেও ভালো কাজ করেনি। আসলে বলো তো কি, নারীর সৌন্দর্য সবথেকে বেশি আকৃষ্ট করে পুরুষকে, যেমনটা ফুল আকর্ষিত করে ভ্রমরকে। তোমার বাবা তোমার মায়ের ওই সৌন্দর্যে মোহিত হয়ে বিয়ে করে ঘরে তোলে। সাদাসিদে মেয়েটাকে যেভাবে ঘোরাতো ঠিক সেভাবেই ঘুরত। তোমার মায়ের এই সৌন্দর্য তার কাল হয়ে দাঁড়ালো। সেই কাল আর কেউ নয়, স্বয়ং তোমার কাকা। কিন্তু মানতে হবে, তোমার মা ঠিকই নিজেকে বারবার বাঁচিয়ে নিয়েছিল। এটা তোমার আর রূপালী ভাবির চোখে না পড়লেও সোনালীর চোখে ঠিকই ধরা পড়ত। তখন তোমরা ছোট ছিলে বিধায় কিছু বুঝতে না, তবে সোনালী বুঝত, তাই সে বারবার আক্রমণাত্মক হয়ে উঠত। এমনকি তোমার কাকাকে অনেকবার মারার চেষ্টাও করেছিল। আর তোমার বাবা সব জেনেও এর কোনো প্রতিবাদ করতে পারত না, কেননা তারা দুজনেই মরণ নেশায় আসক্ত ছিল। সেটা পরে বলবো। এখন আসি সোনালীর কথায়। কোমল মেয়েটার মৃত্যুটা যে ভয়ানক ছিল পরী। নওশাদকে এবার কবির থামিয়ে দিল। সে হেসে বলল, আমার সোনালীর গল্পটা আমিই বলি, তুই থাম। চমকালো পরী। আমার সোনালী বলতে কি বোঝাতে চাইছে কবির তা বোঝার চেষ্টা করল, কিন্তু সে বুঝতেই পারছে না। পরীকে চিন্তিত দেখে কবির বলে, আরে পরী, এত ভাবছ কেন? আমি তো সব বলছি। আমার সোনালী বলেছি কেন জানো? কারণ সোনালীর সাথে আমার বিয়ে ঠিক করেছিল তোমার বাবা, কিন্তু সে তো পালিয়ে গেল। মনটা আমার ভেঙে গিয়েছিল তখন। সোনালীর জন্য খুব কষ্ট হচ্ছিল এই বুকে। বুকে হাত দিয়ে কান্নাল অভিনয় করে কবির। ঘৃণায় মুখ ঘুরিয়ে নিল পরী। বলল, আসল রূপটা যখন প্রকাশ্যে এনেই ফেলেছেন, তাহলে এত ভনিতা না করে সব বলে ফেলুন। কবির নির্লজ্জের মতো হেসে বলল, ঠিকই বলেছ, তবে কি বলো তো, সোনালী না বড্ড বোকা ছিল, তাই তো ধরা পড়ে গেল। তারপর কি হলো জানো পরী? রাখালকে ইচ্ছে মতো মারল তোমার বাবার গোলামরা, সাথে আমিও ছিলাম। আমার মনের মানুষকে আমার থেকে যে কেড়ে নিল, তাকে কিভাবে এমনি এমনি ছেড়ে দিই? সোনালীকে তোমার বাবাই নিজ হাতে গলা টিপে হত্যা করেছিল সেদিন। আমি আর নওশাদ হাত পা চেপে ধরেছিলাম শুধু। তারপর আমার আর নওশাদের উপর দায়িত্ব পড়ে সোনালীকে কবর দেওয়ার। রাখালকে জীবিত রাস্তার ধারের কদম গাছের সাথে বেঁধে রাখি। ওর তখনও জ্ঞান ছিল, তবে মারার ফলে নেতিয়ে পড়েছিল রাখাল। সোনালীকে ওর চোখের সামনেই হত্যা করা হয়। ছেলেটা অনেকবার অনুরোধ করেছিল যেন সোনালীকে ছেড়ে দেয়, তাহলেও অনেক দূরে চলে যাবে, কখনো সোনালীর ছায়াও মারবে না। কিন্তু এত ভালোবাসা তো সহ্য হলো না তোমার বাবার, তাই মেরে দিল। তবে মানতে হবে পরী, সোনালী অসম্ভব রূপবতী ছিল। রূপালীর থেকেও সোনালী বেশি সুন্দর ছিল। এমন সৌন্দর্যে ডুব না দিলে কি হয় বলো? মরে যাওয়ার পর সোনালী যেন আরও আবেদনময়ী হয়ে উঠেছিল।
তাই আর লোভ সামলাতে পারলাম না। নিজের ইচ্ছে মিটিয়ে নিলাম সোনালীর শরীর থেকে, তাও রাখালের সামনে। কিন্তু সে দেখা ছাড়া কিছুই করতে পারেনি, বেচারা রাখাল। তবে নওশাদও কিন্তু সেদিন সোনালীকে ছাড় দেয়নি। যাকে এত ভালোবাসল তাকে না পাওয়ার বেদনায় পাগল হয়ে গেল রাখাল। তারপর রাখালকে পদ্মার ওপারে রেখে এলাম, যাতে সবাই এটা জানতে পারে সোনালী রাখালের সাথে পালিয়ে গেছে। কিন্তু রাখাল পাগল প্রেমিক হয়ে মরা মেয়েটার টানে ফিরে এলো। তবে ওর চেহারা চেনার উপায় নেই, জঙ্গলে ভরতে গেছে পুরো মুখ। কবির আর নৌশাদ হাসছে, পুরীর চোখ থেকে জল পড়ছে। ঠোঁট কামড়ে রাগ দমন করার চেষ্টা করছে সে। হাতের বাঁধন এই মুহূর্তে খোলা থাকলে সে এক্ষুনি দুটোকে শেষ করে দিত। পরক্ষণেই মনে হলো ওর পা দুটো তো খোলাই রয়েছে, তাই সর্বশক্তি দিয়ে নওশাদের বুক বরাবর লাথি মারতেই চেয়ার থেকে সে পড়ে গেল। কিন্তু কবিরকে লাথি মারতে যেতেই কবির পরীর পা ধরে ফেলে এবং দড়ি দিয়ে পরীর পা দুটোও বেঁধে ফেলে। নওশাদকে টেনে তুলে আবার চেয়ারে বসায়। পরী চিৎকার করে বলে, কাপুরুষের দল, একটি মেয়ের সাথে লড়াই করার জন্য এত মানুষ এসেছিস? ভয়ে তার হাত পা বেঁধে রেখেছিস? সাহস থাকলে হাত পা খুলে দে। রাগে ফুঁসছে পরী, জোরে জোরে শ্বাস প্রশ্বাস ওঠানামা করছে ওর। খুনের নেশা ধরে গেছে। নৌশাদ চেয়ারে বসে বলল, শালির দম আছে, ইচ্ছে করছে সব ঝাল মিটিয়ে দিই। আমাদের জন্য বিপজ্জনক বলেই জমিদারকে মারতে বলেছে। একটু পর কথা বলার মতো অবস্থায় থাকবে না। রাগটা নৌশাদেরও বেড়ে গেল, কিন্তু কবির ওকে থামিয়ে বলল, তুই থাম, পরীকে তো একটু পরেই পাওয়া যাবে। পরী ক্ষোভের সাথে বলল, যদি পুরুষত্ব দেখাতে হয় তাহলে আমার হাত খুলে দেখা। কবির আদুরে স্বরে বলে, না, বাঘিনীকে সবসময় খাঁচায় বন্দি করে রাখতে হয়, না হলে যে আক্রমণ করে বসে। তুমি জানো না বুঝি? মুখ ফিরিয়ে নিল পরী, ওর চোখ ভরা ঘৃণা। আজকে যদি পুরী কোনো রকম বেঁচে ফেরে তাহলে এদের একটাকেও ছাড়বে না। নিজের জীবন যায় যাক, অন্তত দু-চারটাকে শেষ করে শান্তি পাবে তো। কিন্তু এখান থেকে বাঁচবে কিভাবে পরী? মনে মনে সে প্রার্থনা করতে লাগল, আল্লাহ যেন এই শয়তানের শাস্তি দিতে ওকে বাঁচিয়ে রাখে। কবির নিজের চেয়ারটাতে বসে পড়ল, পরীর দিকে তাকিয়ে বলতে লাগল, এটুকুতে উত্তেজিত হলে চলবে পরী? আরও অনেক কিছু শোনা বাকি তোমার। রূপালীর কথা তো এখনো বললামই না। কবির নিজের চেয়ারটা টেনে পরীর আরেকটু কাছে গিয়ে বসে, তারপর বলে, রূপালীর জন্যই তো তুমি সুশীলকে মেরেছিলে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু সুশীলের হাতে রূপালীকে তোমার কাকা তুলে দিয়েছিল। তিনিই চিঠি পাঠিয়েছিল রূপালীর কাছে। তিনি খুব ভালো করেই রূপালী আর সিরাজের সম্পর্কের কথা জানতেন, তাই সুশীলের সাথে চুক্তি করেই তিনি সব করেছিলেন। আর তারপর তোমার হাতে সব শেষ। আমরাই সুশীলের লাশটা গায়েব করেছিলাম। আন্দর থেকে যেহেতু মহিলাদের বের হওয়া নিষেধ, তাই তোমার দুই মা আর কাজের লোকেরা আমাদের চিনত, কিন্তু তোমরা 3 বোন চিনতে না আমাদেরকে। তোমার কাকা আখিরের হাত আছে এই কথাটা তুমি জানতে পারলে রূপালী আর আমার বিয়ের দিন, এবং সেদিনই তুমি তাকে আঘাত করে বসলে। মরতে মরতে সে বেঁচে গেলেও তোমার জহুরি নজর থেকে সে বাঁচল না। বারবার তুমি তাকে মারার পরিকল্পনা করলে, কিন্তু বরাবরের মতোই ব্যর্থ হলে। সেজন্যই এখন তোমাকে বাঁচিয়ে রাখা আর যাবে না, মরতে তোমাকে হবেই। সাপকে যতই দুধ কলা খাওয়াও না কেন, সে ছোবল দিবেই। তোমার বাবা বেশ বুঝেছে, যদি তুমি কোনোদিন জানতে পারো যে সোনালীর মৃত্যুর কারণ তিনি, তাহলে তাকে মারতে তোমার দ্বিধাবোধ হবে না। এজন্য বারবার তোমাকে মারার পরিকল্পনা সে করেছে। পরী অধৈর্য হয়ে জিজ্ঞেস করল, আর বিন্দু? বিন্দুকে কে মেরেছে সত্যি করে বলুন। এবার নওশাদ বলে উঠল, সে তো তোমাকে প্রথমেই বললাম, তোমাদের প্রিয় সম্পান মাঝি তোমার প্রিয় বিন্দুকে মেরেছে। পরী দৃঢ় কণ্ঠে বলল, আমি বিশ্বাস করি না। বিন্দুকে একজন নয়, অনেকগুলো লোক মেরেছে। আমি নিজে উপস্থিত ছিলাম সেদিন ওই জঙ্গলে। অনেক লোকের উপস্থিতি আমি সেদিন পেয়েছিলাম। নওশাদ হো হো করে হেসে উঠল। বিশ্রী সেই হাসি দেখে গা গুলিয়ে ওঠে পরীর। হাত পা ছুটোছুটি করেও বাঁধন ছিঁড়তে পারে না। নওশাদ হাসি থামিয়ে বলল, চোখের সামনে যা দেখো তা কি সব সত্য পরী? তুমি হয়তো জানো না, ওই দিন বিন্দুর সাথে তোমাকেও মারার পরিকল্পনা ছিল। যাই হোক, শুরু থেকেই বলি, না হলে তুমি কিছু বুঝতে পারবে না। কানাইকে মনে আছে তোমার? মনে করে বলো তো। পরী মনে করার চেষ্টা করে বলল, বন্যার সময় আমাদের বাড়িতে চুরি করতে এসেছিল। পরীকে বাকিটা বলতে না দিয়ে নওশাদ বলে, আর তুমি তাকে ধরেছিলে। শুধু তাই নয়, কানাইকে চুরির সাজা থেকে বাঁচিয়েছিলে। কিন্তু পরী, এখানেও তুমি বোকার পরিচয় দিয়েছ। কানাই সেদিন চুরি করতে না, তোমাকে খুন করার জন্য গিয়েছিল। তোমার বাবা পাঠিয়েছিল, কিন্তু তুমি তাকে ধরে ফেললে।
এবং তোমার বাবা বিচারের নাটক সাজালো। তারপর তুমি এসে কানাইকে বাঁচালে। আহ, কি বুদ্ধি তোমার! তোমার বুদ্ধির তারিফ করতে হয় পরি। এবার আসি সম্পানের কথায়। শুধুমাত্র তোমাকে মারার জন্য তোমার প্রাণপ্রিয় সখীর সাথে ভালোবাসার নাটক করেছে সম্পান। ওহ পরি, তোমাকে তো আসল কথা বলাই হয়নি। নওশাদ কিছুক্ষণ ভাবার অভিনয় করে বলল, শেখরকে সরিয়ে তোমাকে শায়েরের হাতে তুলে দেওয়া হয়েছে কেন জানো? শুধুমাত্র তোমাকে খুন করার জন্য। কিন্তু শায়ের তো ভীষণ ধূর্ত। সে তোমাকে হত্যার পরিবর্তে ভালোবেসে সংসার শুরু করে দিল। বিতৃষ্ণায় ভরে উঠেছে পরীর কোমল মন। বিষাক্ত ধোঁয়া যেন সারা ঘরে ছড়িয়ে পড়েছে, যার দরুন শ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে পরীর। আর কতভাবে সে আজ ভাঙবে? শায়েরও শেষমেশ এর সাথে যুক্ত ছিল। বিশ্বাস করতে চাইছে না পরীর মন। যাকে এতটা ভালোবাসল এবং যার থেকে এত ভালোবাসা পেল, সেই কিনা পরীকে খুন করার জন্য বিয়ে করল। পরক্ষণে পরীর মনে হল, শায়ের ওকে সত্যি ভালোবেসেছে তো, নাকি ওটাও ওর অভিনয় মাত্র। শায়েরের কথা ভেবে কেঁদে উঠল পরী। নিজেকে আর দমন করা ওর পক্ষে সম্ভব নয়। একসময় সে সাহসী ছিল, কিন্তু ওই পুরুষটার জন্য যে একজন নরম এবং ভালোবাসাময় নারীতে পূর্ণ হয়েছিল, সে ভালোবাসার কাছে যে পরী আজ প্রতারিত। এত ষড়যন্ত্রের মধ্যে শায়েরের নামটা থাকা কি খুব জরুরি ছিল? এই নামটা বাদ দিলে খুব কি ক্ষতি হতো? কোনো যুদ্ধ তো হতো না, পৃথিবী ধ্বংসও হতো না। সব শেষে কেন এই নামটা নিল নওশাদ? সব ভাবনার মাঝে চোখের পানি ফেলছে পরী। মনে হচ্ছে ওরা মারার আগেই পরী দম বন্ধ হয়ে মরে যাবে। এমন আপনজন থাকার থেকে মরে যাওয়াই উত্তম। পরীকে এবারে কাঁদতে দেখে নওশাদ আর কবির কোনো কথা বলে না। চুপ থেকে পরীকে একটু সময় দিল। পরী কান্না শেষ করে বলল, আর কি কি বাকি আছে সব জানতে চাই আমি। নওশাদ আফসোসের সুরে বলে, তোমাকে এভাবে দেখে আমার খুব কষ্ট হচ্ছে পরী। কত ভালো লেসে তুমি শায়েরকে, কিন্তু সে তোমাকে ধোঁকা দিয়ে মোটেও ভালো করেনি। পরী কাপা কণ্ঠে জিজ্ঞেস করল, আমি সব জানতে চাই। তারপর কি হয়েছিল? নওশাদ জবাব দিল, সব কিছুতে সম্পানের হাতটা বেশি ছিল। সে বিন্দুর সাথে ভালোবাসার নাটক করে তোমার সব খবর আমাদের কাছে দিত। তোমাকে সর্বপ্রথম হত্যা করার দায়িত্ব পড়ে শায়েরের উপর। সম্পান আর বিন্দুর সাথে রাত্রিবেলা তুমি নদীতে ঘুরতে যেতে, সেটাও সম্পান শায়ের বলেছিল। তারপর পরিকল্পনা অনুযায়ী তোমাকে মারতে শায়ের সেদিন গেল। কথা ছিল সেদিন বিন্দু আর তোমাকে খুন করে নদীতে ভাসানোর, কিন্তু শায়ের পারল না তোমাকে মারতে। সে পরিষ্কার বলে দিল তার পক্ষে তোমাকে হত্যা করা সম্ভব নয়। কারণটা সেদিন শায়ের বলেননি। তবুও তোমার বাবা শায়েরকে কড়া হুকুম দেন, তাতেও লাভ হলো না। শেষে ঠিক হলো আমার সাথে বিয়ে হবে তোমার, আর তারপর আমিই তোমাকে হত্যা করব। এছাড়া তোমাকে হাতে পাওয়ার কোনো উপায় ছিল না। সেটাও ভেস্তে দিল শায়ের। কেন জানি আমার মনে হয়েছিল শায়ের তোমাকে বাঁচানোর চেষ্টা করছে। আমার সন্দেহটাই ঠিক হলো। আমি কলপাড়ে এমনি এমনি পড়িনি। শায়ের পরিকল্পনা করেই সাবান মেখে রেখেছিল, আর আমি পা পিছলে পড়ে যাই। পরে সব জানাজানি হলে আমার আর শায়েরের মধ্যে কথা কাটাকাটি হয় অনেক। তোমার বাবা নিশ্চুপ থাকলেও তোমার কাকা শায়েরকে অনেক বকাবকি করেন। যেদিন তোমরা কবির ভাইয়ের বাড়িতে গেলে, ওই দিন সব কিছুই পরিকল্পনার মতো হয়েছে। আমাদের মাঝে ইচ্ছাকৃতভাবে ঝগড়া হয়, এবং সেদিন তোমাদের গাড়ির সামনে আমাদের লোকই যায়। ওই দিন কথা ছিল শায়ের ওদের হাতে তোমাকে তুলে দিবে, কিন্তু না, শায়ের আবারও পাল্টি খেল, তোমাকে বাঁচিয়ে নিল। ইচ্ছে করছিল শায়েরকে তখনই শেষ করে দিই, কিন্তু পারলম কই। নওশাদ আবার বলতে শুরু করল। এর মধ্যেই আরেক ঝামেলা ঘাড়ে এলো। শহরের ডাক্তার 3 জন এসে হাজির হলো। তখন তোমরা ঠিক করেছিলে পশ্চিমের জঙ্গলে বিন্দু আর সম্পানের বিয়ে দেবে। সব ঠিক ছিল সেদিন। সেবার আর শায়েরকে পাঠানো হলো না। শহরের ডাক্তারদের দিয়ে যাত্রা দেখতে পাঠানো হলো। কিন্তু এখানেও গণ্ডগোল হয়ে গেল। বিন্দু যখন তোমাদের অপেক্ষা করছিল, আমরাও দূর থেকে উঁত পেতেছিলাম, কিন্তু আমাদের ছেলেদের তখন বাসনা হলো বিন্দুর প্রতি। কি আর করার, সবার ইচ্ছা পূরণ করতেই হলো। তবে সম্পান তখন ছিল না। ও যখন এলো, বিন্দু তখন মরণ যন্ত্রণায় কাতরাচ্ছিল। বিন্দুর ওই অবস্থা দেখে সেদিন সম্পানের ভয়ঙ্কর রূপ দেখেছিলাম। তখনই আমাদের দলের 2 জনকে ছুরির আঘাতে শেষ করে দিয়েছিল। পরে বুঝতে পারলাম সম্পান মিথ্যে না, সত্যি সত্যি বিন্দুকে ভালোবাসত। অভিনয় করতে গিয়ে বিন্দুকে সে সত্যি ভালোবেসে ফেলেছিল। এজন্য সম্পান বারবার বলেছিল বিন্দুর যাতে ক্ষতি না হয়।
ওরা যেন শুধু তোমাকেই হত্যা করে। তবে বিন্দু রাতের আধারে থাকা মানুষগুলোর কথা জানতেও পারল না। সম্পান বিন্দুকে নিজ হাতে খুন করে, যাতে পরবর্তীতে বিন্দুর নিজের প্রতি ঘৃণা না হয়। বিন্দু যাতে জানতে না পারে সম্পানও এসবের মধ্যে ছিল। তারপর খড়ের গাদায় কেরোসিন ঢালা হলো। হিন্দু রীতিমতো পোড়ানো হবে। এর মাঝে তুমি চলে এলে। আমরা তোমার জন্য অপেক্ষা করছিলাম জঙ্গলের সামনে থেকে, কিন্তু তুমি এলে পেছনের দিক দিয়ে এবং পালিয়েও গেলে। আমাদের সব পরিকল্পনা আবারও বিফলে গেল। পরে খবর পেয়ে শায়ের ছুটে এলো এবং বিন্দুকে যারা ধর্ষণ করল তাদের সবাইকে মেরে দিল তোমাদের ওই বাগান বাড়িতে। শায়ের বেশি বাড়াবাড়ি করেছিল সেদিন, তাই তোমার বাবা শায়েরকে অনেক কথা শোনায়। এর মধ্যে আর একটা ভুল হয়ে গেল। শায়েরের পিছু নিয়ে শেখর সব সত্য জেনে গেল। পরের দিন তোমাকে দেখে সে তোমার প্রেমে পড়ে গেল এবং তোমার বাবাকে এক প্রকার হুমকি দিল যাতে তোমার সাথে শেখরের বিয়ে দেয়। এটা তোমার বাবা মেনে নিতে চায়নি। তখন গ্রামে এমনিতেই বিন্দু খুন হয়েছে, পুলিশ এসেছে, তাই শেখরকে যেতে দেওয়া হলো। সময় নেওয়া হলো বিয়ের জন্য। বিয়ের দিন ওদের গাড়ি দুর্ঘটনা আমরাই করেছি এবং ফাঁসি দিয়েছি নাইমকে। বেচারা নির্দোষ, কিন্তু তবুও জেল খাটছে। শেখর যেদিন জমিদার বাড়ি এলো তারপর প্রাণ নিয়ে ফিরতে পারেনি। জানতাম শহরে ফিরে শেখর সব পুলিশকে বলে দেবে, তাই ওর কিচ্ছা খতম করে দিলাম। তবে এরপর বিশ্বাসঘাতকতা করে সম্পান। সে পুলিশকে সব বলতেই যাচ্ছিল, কিন্তু তা পারেনি। বিন্দুকে যে ডালে ঝুলিয়েছিলাম ঠিক সেই ডালেই সম্পানকে মেরে ঝুলিয়ে দেই। সবাই ভাবল সম্পান আত্মহত্যা করেছে। ব্যাস, এভাবেই একটা ভালোবাসার সমাপ্তি ঘটল। কিন্তু পালক, ওই মেয়েটা নির্দোষ ছিল। কি দোষ ছিল ওর? একটু ভালোবাসাই তো চেয়েছিল শায়েরের কাছ থেকে, কিন্তু শায়ের তাকে মৃত্যু উপহার দিল। কানাইকে মারার পরিকল্পনা করছিল সেদিন শায়ের, কেননা তোমার প্রতি কৃতজ্ঞ হয়ে কানাই ওত পেতেছিল সময় মতো তোমাকে সব সত্য বলে দেবে। তাই সত্য গোপন করতে কানাইকে মারার কথা চলছিল। ওই দিন পালক সব শুনে ফেলে। তবে সেও শেখরের মতো ফায়দা ওঠালো। শায়েরকে বলল ও যদি পালককে বিয়ে করে তাহলে কাউকে এই সত্যি বলবে না। শায়েরের আবার মাথা গরম ছিল খুব। তোমাকে খুন করতে না পারায় সেদিন অনেক কথা শুনতে হয়েছিল ওকে, তাই মাথা গরম করে নিজ হাতে পালককে পানিতে চুবিয়ে মেরে ফেলে। কিন্তু সমস্যা হলো যখন জানতে পারলাম পালক সাঁতার জানত। তাই আমরা আগেই পালকের বাবা মায়ের কাছে যাই এবং হুমকি দিয়ে তাদের মুখ বন্ধ করি। কিন্তু কতদিন আর ওদের চুপ করানো যায়, তাই তাদেরকেও মরতে হলো। আমি তখন সচল ছিলাম, তাই খুনগুলো আমিই করি। জানো তো পড়ি, শায়েরের থেকে খুন করার নেশা আমার অনেক বেশি। রক্ত দেখার মজাই আলাদা। শায়েরের সাথে তোমার বিয়ে দেওয়ার কোনো কথাই ছিল না, কিন্তু শায়ের নিজেই বিয়ের দিন বলে সে তোমাকে বিয়ে করবে এবং ওর গ্রামে নিয়ে গিয়ে হত্যা করবে। আমি বিশ্বাস করিনি ওর কথা। তোমার বাবাকে বারণ করেছিলাম, কিন্তু তিনি শুনলেন না। বিয়ে দিয়ে ওই রাতেই তোমাদের পাঠিয়ে দিল নবীনগড়। এরপর দিনের পর দিন যায়, কিন্তু শায়ের তোমাকে মারে না। অনেক চিঠি যায় শায়েরের কাছে, সে উত্তর দিত না। শেষ চিঠি পেয়ে শায়ের এখানে আসে এবং বলে দেয় সে তোমার সাথে থাকতে চায়, আমাদের সাথে সে আর কাজ করবে না। আমাদের ধোঁকা দিয়ে শায়ের তোমাকে নিয়ে সুখে থাকবে, এ তো মানা যায় না। তাই জুম্মানকে দিয়ে মিথ্যা বলে তোমাকে এখানে আনলাম এবং আজ তোমাকে মরতে হবে পড়ি। শায়েরকে শাস্তি দিতে হলে তোমাকে মরতে হবে। আমি জানি শায়ের নিজ থেকে তোমাকে আমাদের হাতে তুলে দেবে না, তাই ছলচাতুরির আশ্রয় নিতেই হলো। পরি চোখ বন্ধ রেখেই সব শুনছিল এতক্ষণ। এখনো চোখ খুলছে না সে। মনে হচ্ছে চোখ খুললেই শায়েরকে দেখতে পাবে এবং শায়ের গিসেই ওর গলায় ছুরি চালিয়ে দেবে। পরি সেই মৃত্যুটা নিতে পারবে না। বিন্দুকে এই মুহূর্তে মনে পড়ছে। না জানি ওই রাতটা ওর কিভাবে কেটেছে। নিজের প্রিয় মানুষটার খারাপ রূপটা দেখে মরতে পারেনি বিন্দু, কিন্তু পরি তো শায়েরের আসল রূপটা জেনে গেছে। মূর্তি ওর ভীষণ কষ্ট হবে। পরি চোখ খুলে নওশাদের দিকে তাকিয়ে শীতল গলায় বলল, আমার হাতের বাঁধন খুলবেন না। আমাকে মারার সময় ভুলেও আমার হাত খুলবেন না। তাহলে আমার মৃত্যুর সাথে সাথে আর কার মৃত্যু হবে তা বলা মুশকিল। কবির অবজ্ঞার হাসি এসে বলল, বাহ, তোমার তেজ দেখছি বেড়ে গেছে। তোমাকে তো ছাড়া যাবেই না। নওশাদ চল এখন, পরীকে পরপারে পাঠানোর সময় এগিয়ে আসছে। নওশাদ লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে পড়ল। খোঁড়াতে খোঁড়াতে সে চলে গেল। কবিরও চলে গেল। আর কিছু জানানোর নেই পরীকে। এখন এখানে না থাকাই ভালো। পুরীকে একা ছেড়ে দিল ওরা। আফতাব আর আখির বাগানবাড়িতে এসে পৌঁছল মাত্র।
ওদের জন্যই সবাই অপেক্ষা করছিল। আফতাবের হুকুম না পাওয়া পর্যন্ত পুরীর গায়ে ফুলের টোকাও কেউ দিতে পারবে না। বাইরে কড়া পাহারা, বাগানবাড়িটার চারপাশে জঙ্গলে আবৃত, আশেপাশে কোনো ঘরবাড়ির নিশানাও নেই। তাছাড়া মোগল আমলের এই বাড়ির ভেতরের কোনো শব্দ শোনা কারো পক্ষে সম্ভব না। আফতাব আসতেই কবির এগিয়ে গিয়ে নিচু স্বরে বলল, যা করার তাড়াতাড়ি করতে হবে। পুরীকে দিয়ে বিশ্বাস নেই, ওই মেয়েটা চতুর বেশি, কি জানি কখন আমাদের উপর আক্রমণ করে বসে। আফতাব গম্ভীর গলায় উত্তর দিল, ডাক্তার আসতে একটু সময় লাগবে, তাই আমাদের অপেক্ষা করতে হবে। নৌসাদ গর্জে উঠে বলল, হোক দেরি, আগে পুরীকে শেষ করে দেই, তারপর ডাক্তার আসুক, সমস্যা নেই। আফতাব ধমক দিয়ে বলল, বেশি বোঝো না তুমি, আগে ডাক্তার আসুক, পরে সমস্যা হলে তুমি সামলাবে। নৌসাদ জেদের বসে আবারও বলল, আপনি এখনও আমার কথা শুনছেন না। আমার কথা শুনলে আজ এই দিন দেখতে হতো না, পুরীকে আরও আগেই শেষ করে দিতাম। আফতাব তুচ্ছতাচ্ছিল্য করে বলল, এই খোড়া পানিয়ে কি করবে তুমি, চুপচাপ বসে থাকো। অপমানিত হয়ে নওশাদ চুপ করে গেল। আফতাব প্রায়ই এই কথা বলে অপমানিত করে ওকে, কিন্তু এজন্য তো নওশাদের কোনো দোষ নেই। শায়েরের জন্য সব হয়েছে, তাই ওর ক্ষোভ এখনও রয়ে গেছে। নিজেদের মধ্যে ঝগড়া করলে ক্ষতি হবে, তাই আফতাব সব সময় সবাইকে শান্ত রাখার চেষ্টা করে। সবার কথার মাঝে একজন রক্ষী এসে খবর দিল শায়ের এসেছে। মুহূর্তেই সবার চোখে মুখে আতঙ্ক দেখা দিল। এত তাড়াতাড়ি তো শায়েরের আসার কথা না, সে ব্যবস্থা আফতাব করে রেখেছিল। তাহলে শায়ের এখানে পৌঁছল কিভাবে, তা কেউ ভেবে পাচ্ছে না। নওশাদ রেগে আগুন, সে বলল, এই জন্যই বলেছিলাম সব তাড়াতাড়ি করতে, সব কিছু বিফলে গেল। কবির ছুট লাগালো পরীর কাছে, দড়িটা নিয়ে ফাঁস লাগালো পরীর গলাতে। হঠাৎ কবিরের এমন কাণ্ড অবাক হল না পরী। মৃত্যুর জন্য সেও প্রস্তুত ছিল, কিন্তু কয়েক সেকেন্ডের ব্যবধানেই শায়ের সেখানে প্রবেশ করে এবং কবিরকে এলোপাথাড়ি ঘুষি মারতে থাকে। কয়েক মুহূর্তে কি হয়ে গেল পরী বুঝতে পারল না। গলায় ফাঁস লাগার আগেই শায়ের তাকে বাঁচিয়ে নিয়েছে। শায়ের টেবিল থেকে একটা ছুরি এনে চেপে ধরে কবিরের গলায়। চোখ তুলে শায়েরের চোখে চোখ রাখে কবির, যেন অগ্নিগিরির লাভা ওই চোখে। কবির বুঝল, এই মুহূর্তে যদি শায়ের ওকে শেষও করে দেয়, কেউ ওকে কিছু বলতে পারবে না। শায়েরের ভয়ঙ্কর রূপ কবির দেখেছে, কিন্তু এতটা ভয়ানক হতে দেখেনি। শায়ের রুষ্টচিত্তে বলল, সাহস অনেক দেখিয়েছিস তুই, তোকে মারলে কেউ আমার গায়ে সূচও ছোঁয়াতে পারবে না এটা জেনেও আমার পরিজনের দিকে হাত বাড়ানোর সাহস তোর হলো কিভাবে? ধারালো ছুরির সামান্য ছোঁয়াতেই কবিরের গলার চামড়া কেটে রক্ত ঝরতে লাগল। সবাই ততক্ষণে চলে এসেছে। আফতাব হুঙ্কার ছেড়ে বলল, শায়ের, কবিরকে ছাড়ো। হাত থেকে ছুরি ফেলে দিল শায়ের। আফতাবের দিকে না তাকিয়ে সে এগোলো পরীর দিকে। হাত এবং পায়ের বাঁধন খুলতে খুলতে বলতে লাগল, আমার সাথে গলাবাজি করবেন না। আপনার মতো শত জমিদারের মস্তিষ্ক এই শেহরান হাতের মুঠোয় নিয়ে ঘোরে। আমার সাথে চালাকি করার চেষ্টাও করবেন না। যদি আমার পরিজনের কিছু হয়ে যেত, তাহলে আপনারা ভয়ঙ্কর কিছুর সম্মুখীন হতেন, তাই মুখটা বন্ধ রাখুন। আফতাব চোখ বুজে শায়েরের কথাগুলো হজম করে নিল। শায়েরের কথা আফতাবকে মানতেই হবে, কেননা আফতাবের দুর্বল স্থানগুলো শায়েরের জানা, না হলে শায়েরকে সে কবেই মেরে দিত। পরীর বাঁধন খুলে হাত ধরে তাকে দাঁড় করালো শায়ের। পরী শায়েরের থেকে হাত সরিয়ে পিছিয়ে গেল। লম্বা টেবিলের সাথে পিঠ লাগিয়ে দাঁড়ালো সে। ব্যাকুল হয়ে বলল, আপনি ঠিক আছেন পরিজান? চিন্তার কারণ নেই, আমি এসে গেছি, চলুন আমরা ফিরে যাই। পরী মৃদু ধাক্কা দিয়ে শায়েরকে দূরে ঠেলে সরিয়ে দিল এবং ঘৃণা ভরে বলল, ছোঁবেন না আমাকে আপনি। যে হাতে আমাকে হত্যা করতে চেয়েছিলেন, সেই হাত দিয়ে স্পর্শ করবেন না আমাকে। শায়ের নওশাদের দিকে তাকালো, সাথে নওশাদের চোখের ভাষাও বুঝে গেল। নওশাদ পরীকে সব সত্য জানিয়ে দিয়েছে, তাই শায়ের শান্ত স্বরেই বলল, যা বলার বাড়িতে গিয়ে বলবেন, আপাতত এখান থেকে চলুন। এবার পরী প্রতিক্রিয়া দেখালো না, চুপচাপ পা বাড়ালো শায়েরের সাথে। কবির বসা থেকে উঠে দাঁড়ালো। গলায় হাত দিয়ে রক্ত দেখে সে ভীষণ রেগে গেল, কিন্তু এই রাগটা যেন চিরকালের জন্য থেমে গেল। আচমকাই কবিরের গলার ভেতরে ছুরি গেঁথে দিয়েছে পরী। শ্বাস টেনে নিতেও পারল না কবির। মেঝেতে ধপাস করে পড়ে গেল, গলা দিয়ে বয়ে গেল রক্তস্রোত। পরী শান্ত মেজাজে কবিরের গলায় ছুরি বসিয়েছে, যা কারো মাথাতে আসেনি, এমনকি শায়েরেরও না। নওশাদ ভেবেছিল এত কিছু জানার পর পরী ভেঙে পড়বে,
কিন্তু তার সম্পূর্ণ ভুল প্রমাণিত করে পরি নিজেকে আরও শক্তিশালী করে দাঁড় করিয়েছে। যখন টেবিলের পাশ ঘেঁষে পরি দাঁড়িয়েছিল তখনই ছুরিটা হাতে নিয়েছিল এবং সুযোগ বুঝেই কাজে লাগিয়েছে। কবিরকে আঘাত করে পরিয়ার এক মুহূর্তেও দেরি না করে পা বাড়াল নওশাদের দিকে। তবে নওশাদ একটু দূরে থাকার কারণে সে সতর্ক হয়ে গেল। শায়ের নিজেও পরীকে ঝাপটে ধরে, টেনে সবার থেকে দূরে নিয়ে আসে, কিন্তু পরী হাত পা ছুটোছুটি করছে। শায়ের চিন্তিত স্বরে বলল, ছুরিটা ফেলে দিন পরিজান, আপনার লেগে যাবে, একটু শান্ত হন। পরী চিৎকার করে বলল, ছাড়ুন আমাকে, ওকে না মারতে পারলে আমার রক্ত ঠান্ডা হবে না। আফতাব চিঁচিয়ে বলে, এখনও সময় আছে শায়ের, পরীকে শেষ করে দাও, না হলে ও তোমাকেও ছাড়বে না। আফতাবের কথাতে পরী স্থির হয়ে গেল, হাত থেকে ছুরিটা আপনা আপনি পড়ে গেল। সে কান্না ভেজা কণ্ঠে বলল, কেমন পিতা আপনি যে নিজ কন্যাকে হত্যা করতে চাইছেন? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তাহলে আমার উপর আপনার কিসের ক্ষোভ? আফতাব কঠোর গলায় বলল, মেয়ে হয়ে যদি বাবাকে খুন করার ইচ্ছা পোষণ করো, তাহলে আমি বাবা হয়ে কেন পারব না? পুরী অবাক হয়ে বলল, আমি কবে আপনাকে খুন করতে চাইছি? আমি তো আপনাকে হত্যা করার কথা কখনো চিন্তাও করিনি। আফতাব অবজ্ঞার সাথে বলল, এখন তো করতে চাইবে, সেটা আমি জানি। সোনালির মতো তুমিও আমাকে মারতে চাইবে, তাই তোমাকে আগেই সরিয়ে দিতে চেয়েছিলাম। পরী বিড়বিড় করে বলল, সোনা আপা আপনাকে মারতে চেয়েছিল, কিন্তু কেন? আফতাব কথা বলল না, তবে নওশাদ তাচ্ছিল্য করে বলে উঠল, তোমার বাবার যে সাম্রাজ্যের লোভ পরি, তা পেতে সে নিজের আপনজনদের বিসর্জন দিতেও পিছপা হবে না। আফতাব রাগান্বিত চোখে নওশাদের দিকে তাকালো। নওশাদ সেদিকে গুরুত্ব না দিয়ে অন্যদিকে মুখ ঘোরায়। পরি তো সব জেনেই গেছে, এইটুকু জানলে কি ক্ষতি? পরি ঘৃণা ভরে বলল, কি এমন লোভ আপনার যে নিজের মেয়েদের হত্যা করতে হবে? অল্প কিছু নিয়ে কি সুখে থাকা যায় না? যে লোভে এত পাপ করছেন, পরকালে কি জবাব দিবেন? আফতাব নির্বিকার চিত্তে বলল, ইহকালে সুখ পেলে পরকালেও পাব, আমাকে নিয়ে তুমি এত ভেবো না। পুরী তেজস্বী গলায় বলল, মূর্খ পিতা আপনি, ইহকাল পরকালে আকাশ পাতাল তফাত। তবে একটা কথা শুনে রাখুন, যদি আমি বেঁচে থাকি তাহলে আপনি বাঁচবেন না। সাম্রাজ্যের লোভে আপনি আর আমার প্রতিশোধের আক্রোশ, কার জয় হয় দেখা যাবে। আমি নিশ্চিত এই যুদ্ধে আমার প্রাণ হারাবো আমি, কিন্তু রক্তারক্তি ছাড়া আমি মরব না। ভুলে যাবেন না, আপনার রক্ত আমার শরীরে আছে, তাই আপনার মতো তলোয়ার আমিও চালাতে পারি, আর আমার লক্ষ্য কখনো বিফলে যাবে না। আফতাব গর্জে ওঠে, তার সামনে মৃত্যুর হুমকি দিচ্ছে তার মেয়ে, আর তিনি শুনছেন। শায়েরকে সে ধমক দিয়ে বলে, পরীকে রেখে যাও শায়ের, না হলে আজ তোমাকেও শেষ করে দেব। আফতাবের কথা শুনে শায়ের হাসল, এক হাতে পরীকে জড়িয়ে ধরে সোজা হয়ে দাঁড়াল। শায়ের বীর দর্পে বলল, আপনার কোনো চামচার সাহস নেই আমাকে ছোঁয়ার। এসব বলে নিজেকে হাসির পাত্র বানাবেন না। চলুন পরিজান, আমাদের যেতে হবে। শায়ের পরীর হাত ধরে সবার সামনে দিয়ে বাগানবাড়ি ত্যাগ করল। সব রক্ষীরা শায়েরকে আটকানোর পরিবর্তে তাকে যাওয়ার রাস্তা করে দিল। কিছুটা দূর এসে পরীর শক্তি যেন সব শেষ হয়ে গেল। সে মাটিতে বসে পড়ল। শায়ের পরীর হাত ছেড়ে দিল। পরী চিৎকার করে কাঁদছে। বোরকার নেকাবটা টেনে খুলে ফেলেছে সে। জীবনের এতগুলো বছর সে ভুল মানুষদের সাথে কাটিয়েছে, সেটা ভাবতেই ঘৃণা বাড়ছে ওর। মাটিতে বসে সে হাত পা ছুটছে আর কাঁদছে। জ্যোৎস্নার আলোতে ভরে গেছে চারদিক, চাঁদের আলো সবারই প্রিয়, কিন্তু সময় যেন সব কিছুতে আজ বিষ ঠেলে দিয়েছে। নিঃশ্বাস ছাড়তেও কষ্ট হচ্ছে পরীর। কিছুক্ষণ ওভাবে বসে থেকে উঠে ছুট লাগাল পরী। শায়ের পরীকে দাঁড়াতে বলছে আর ছুটছে। পরী ছুটে গেল সোনালির কবরের কাছে। কবরের মাটি আঁকড়ে ধরে মাথা রাখল মাটিতে। এই রাস্তা দিয়ে কত চলাফেরা করেছে, অথচ পরী জানতেও পারল না এই কবরটা ওর প্রিয় মানুষটার। রাখাল কদম গাছের সাথে হেলান দিয়ে বসেছিল। পরীকে এভাবে কাঁদতে দেখে সে হতভম্ব হয়ে গেল। হামাগুড়ি দিয়ে এসে পরীর পাশে বসে ওকে দেখার চেষ্টা করে। রাখাল পরীকে মৃদু ধাক্কা দিতে দিতে গ্রামীণ সুরে বলল, হেই ওঠ, কান্দোসকে এত, রানীর ঘুম ভাঙ্গা যাইব। পরী মাথা তুলে রাখালের দিকে তাকাল। সঙ্গে সঙ্গে ঠোঁট ভেঙে আবারও কেঁদে উঠল। সে হাহাকার করে বলল, আপার ঘুম কখনোই ভাঙবে না,
যদি কাঁদলে ঘুম ভাঙত তাহলে বিশ্বাস করো আমি অনেক কাঁদতাম। তুমি কেন আপাকে বাঁচাতে পারলে না? আমার আপা কত কষ্ট নিয়ে দুনিয়া ছাড়ল। রাখাল পরীর অর্থ বুঝল না। সে আপন হস্তে সোনালির কবরে হাত বোলাচ্ছে। পরী কবরের মাটি ছুঁয়ে প্রতিজ্ঞা করে বলল, কোন পাপের শাস্তি তুমি পেলে আপা? ওই পিশাচগুলো তোমাকে অনেক কষ্ট দিয়েছে। আমি তোমার কবরের মাটি ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত আমি ওদের শাস্তি দেবার চেষ্টা করব। আর যাই হোক না কেন, নওশাদকে না মারা পর্যন্ত আমি শান্ত হব না। তোমার মৃত্যুর প্রতিশোধ আমি নেবই। মৃত্যুর পরেও বিধাতার কাছে আর্জি জানাবো তোমার হত্যাকারীর শাস্তির জন্য। চোখের পানি দুহাতে মুছে নিল পরী। সে শক্ত কণ্ঠে বলল, দোয়া করো আপা, তোমার পরী যেন সব কাজে সফল হয়। তোমার ছোট্ট পরী আজ অনেক বড় হয়ে গেছে, ভালো খারাপ আজ বুঝেছে, প্রতিশোধের মানে জানে। তোমার পরী কখনো ভেঙে পড়েনি, আর ভাঙবেও না। তোমার পরী হাসতে হাসতে মৃত্যুকে বরণ করে নেবে। আবার চোখ মুছে উঠে দাঁড়ালো পরী। পেছন ফিরতেই সে শায়েরকে দেখল। শায়ের এতক্ষণ পরীর কথা শুনছিল। পরীর চাহনি স্থির, তা শায়ের অন্ধকারে উপলব্ধি করতে পারল না। তবে শায়ের এটা বুঝতে পারল যে আজকের পরী সম্পূর্ণ নতুনভাবে তৈরি। শায়েরের জন্য তার মনে একটুও ভালোবাসা নেই। শায়ের পরীর দিকে এগিয়ে এসে আর্তস্বরে বলল, ওখানে যাবেন না পরীজান, আমার সাথে ফিরে চলুন। পরী ফিরে তাকিয়ে অবজ্ঞার সাথে বলল, আপনার ভাবনা অসাধারণ, কিন্তু আমি ফিরে যাব না। আমার প্রতিশোধ না নিয়ে আমি কোথাও যাব না। শায়ের বাধা দিয়ে বলল, আপনি একা একটা মেয়ে হয়ে ওদের সাথে কিছুতেই পারবেন না। পরী তেজস্বী গলায় বলল, সেটা আমি জানি, তবুও প্রতিশোধ না নিয়ে আমি পিছু হাঁটব না। আপনি চলে যেতে পারেন। শায়ের কান্নায় ভেঙে পড়ে বলল, আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না পরীজান। চলুন, আমরা অনেক দূরে চলে যাই, আমরা ভালো থাকব সেখানে। পরী ঘৃণা ভরে বলল, বাহ, কত সহজে কথাগুলো বলে দিলেন। আপনার মতো পাপিষ্ঠরা সব কিছুকেই সহজভাবেই নেয়, কিন্তু আমার পক্ষে তা মেনে নেওয়া সম্ভব না। আমার ভালোবাসা দেখেছেন, কিন্তু এবার আমার ঘৃণা দেখবেন। আপনার পরিজান আপনাকে কতটা ঘৃণা করে তা এবার আপনি দেখবেন। শায়ের পরীর কাছে আসলো। পরীর হাত দুটো নিজের বুকে চেপে ধরে কাতর স্বরে বলল, আমি দোষী, আমি পাপী, আমি শাস্তির যোগ্য। আপনি আমাকে শাস্তি দিন, আমাকে জড়িয়ে ধরেই শাস্তি দিন, আমি সব মাথা পেতে নেব, কিন্তু আমার থেকে দূরে সরে যাবেন না। পরী ধাক্কা দিয়ে শায়েরকে সরিয়ে দিল এবং চিৎকার করে বলল, আপনার ছোঁয়া বিষাক্ত লাগছে আমার কাছে। আমি মানতে পারছি না আপনিও সবার মতো আমাকে মারতে চেয়েছিলেন। যদি আমাকে মারতেই চান তাহলে আগেই মেরে ফেলতেন। কেন আমার ভেতরে ভালোবাসার জন্ম দিলেন? আমার অনুভূতির সাথে নোংরামো করলেন? শায়ের হাহাকার করে বলল, অনুভূতি ভালোবাসা কখনো নোংরা হয় না পরিজান, নোংরা হয় মানুষ। আমার ভালোবাসা নোংরা না পরিজান। শায়েরের কথার পিঠে কথা না বলে পরী হেঁটে চলল। শায়েরও পরীর পিছু নিল। অন্দরের উঠোনে এসেই বোরখাটা ছুঁড়ে ফেলে দিল পরী। মালা তখনও বারান্দায় বসেছিল। পরীকে দেখে মালা ছুটে এলেন পরীর কাছে। মালা কেঁদে যাচ্ছেন পরীকে বুকে ধরে। রূপালী নিজ ঘর থেকে দৌড়ে এসে মালাসহ পরীকে জড়িয়ে ধরে। তিনজন মিলে অশ্রু বিসর্জন দিচ্ছে। রূপালী নিজের চোখ মুছে মিনতি করে বলল, পরী, তুই শায়েরের সাথে চলে যা, ভালো থাকবি। পরী কঠোর গলায় বলল, আমি যাব না আপা, ওদের শাস্তি না দিয়ে যাব না। কার সাথে যেতে বলছো আমাকে, যে কিনা আমাকে খুন করার জন্য বিয়ে করেছে? রূপালী তাকে শান্ত করতে গিয়ে বলল, আমি জানি সব, কিন্তু বিশ্বাস কর, শায়ের তোকে বাঁচানোর জন্য মিথ্যে বলে তোকে বিয়ে করেছে। ও তোকে ভালোবাসে অনেক, তুই ওর সাথে ভালো থাকবি। পরী রূপালীর কথার পিঠে কথা না বলে কুসুমকে ডাকল। কলপাড়ে গিয়ে কুসুমকে বালতি ভরতে বলে নিজ কক্ষে চলে গেল। কিছুক্ষণ পর পরী কলপাড়ে গিয়ে বসল। সে কুসুমের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, আমি না বলা পর্যন্ত তুই এখানেই থাকবি। ঠান্ডা পানি শরীরে পড়তেই কেঁপে কেঁপে উঠছে পরী। ঠোঁট দুটো নীল হয়ে আসছে, তবু ইচ্ছামতো পানি ঢেলে শান্ত হলো সে। ভেজা কাপড় ছেড়ে সিঁদুর রাঙা শাড়ি গায়ে জড়িয়ে ঘরে গেল। শায়ের এতক্ষণ পরীর আসার অপেক্ষায় ছিল। পরীকে দেখে সে থমকে গেল। শায়ের গামছা হাতে নিয়ে এগিয়ে এসে কোমল স্বরে বলল, চুলগুলো মুছে নিন পরিজান, ঠান্ডা লেগে যাবে। পরী হাত উঁচিয়ে তাকে থামিয়ে দিয়ে বলল, আমার থেকে দূরে থাকবেন, আমার সহ্য হয় না আপনাকে।
শায়ের জেদ করে বলল, তবুও আমি আপনার কাছে আসবই। আপনার কাছে আসা আটকাতে পারবেন না আপনি। যদি আমাকে মেরে ফেলেন তাহলে আমাদের দূরত্ব বাড়াতে পারবেন। পরী শীতল গলায় জবাব দিল, বলা বাহুল্য যে আমি আপনাকে ক্রোধের তাড়নায় মেরে ফেলতেও পারি, কিন্তু আমি নিজেকে যথেষ্ট সংযত রাখার চেষ্টা করব। আপনাকে বাঁচতে হবে। দুনিয়াতেই আপনি বেঁচে থাকার শাস্তি পাবেন। আমার আপনার দূরত্ব আপনাকে শাস্তি দেবে। শায়ের কিছুক্ষণ তাকিয়ে রইল পরীর দিকে। কোনো ভালোবাসা নেই আজকের পরীর মাঝে। দীর্ঘশ্বাস ফেলে শায়ের বলল, আমি খুন করে যদি পাপী হই তাহলে আপনিও পাপী। সুশীলকে হত্যা করে আপনিও পাপী। মানতে পারবেন এটা? পরী তীক্ষ্ণ গলায় বলল, একটা নরপিশাচকে শাস্তি দেওয়া পাপ না। পৃথিবীর বুক থেকে একটা জানোয়ার তো বিদায় হলো। শায়ের যুক্তি দিয়ে বলল, তাহলে বিন্দুর ধর্ষণকারীদের হত্যা করে তাহলে আমিও পাপনি করিনি তাহলে? পরী গর্জে উঠে বলল, তাহলে পালক এবার বলবেন এটাও পাপ নয়? নিস্তব্ধতা গ্রাস করছে পুরো জমিদার বাড়িকে। কোথাও কোনো শব্দ নেই। ঝিঝি পোকারাও যেন মুখ বন্ধ করে রেখেছে। তারাও বুঝেছে এই পুরনো আমলের বাড়িটি এখন একটি মৃত্যুপুরী। এই বুঝি কোনো শব্দ হলো, এই বুঝি লাশ পড়ল। নতুন খেলা শুরু হয়েছে যেন। বাঁচা মরার খেলায় জয়ী হবে কে তা বলা বাহুল্য। পরীর দিকে তাকিয়ে আছে শায়ের। পালককে কেন মেরেছে তার উত্তর সে এখনও দেয়নি। দিবে কিনা তাও শায়েরের ভাবান্তর দেখে বোঝা যাচ্ছে না। সে শুধু পরীকে দেখছে। প্রিয়তমার সৌন্দর্যে ঝলসে যাচ্ছে হৃদয়। চোখ জ্বলছে, তবুও মন ভরছে না। পরীর নতুন রূপে দগ্ধ হচ্ছে সে। চোখ থেকে অশ্রু ঝরছে পরীর। সে পারছে না স্বামীর কাছে কঠোর হতে। এত কিছু জানার পরেও ওর মনে হচ্ছে কোথাও একটা কিন্তু রয়ে গেছে, যা পরী এখনও জানে না। নওশাদ যে সম্পূর্ণ সত্য বলছে তার তো কোনো প্রমাণ নেই। শুধুমাত্র নওশাদের কথার ওপর ভিত্তি করে সে শায়েরকে দূরে সরিয়ে দিচ্ছে। এটা হতে পারে না। পরী অস্ত্রসিক্ত আঁখি মেলে শায়েরের দিকে তাকালো। কথার প্রসঙ্গ পাল্টে পরী আরতিভরা কণ্ঠে বলল, আমাকে ভালোবাসবেন মালি সাহেব? চমকে তাকালো শায়ের। পরী আবার তার মত বদলে ফেলেছে। খানিকটা দূরে দাঁড়িয়ে থাকা পরী শাড়ির আঁচলটা বুক থেকে নামিয়ে শায়েরের দিকে এগোতে লাগল। পরী ভাঙা গলায় বলল, আমার শরীরে অনেক ক্ষত মালি সাহেব। আপনার ভালোবাসা দিয়ে সব সারিয়ে দিন। আমার অনেক কষ্ট হচ্ছে, আর সহ্য করতে পারছি না। দড়ি দিয়ে বাঁধার কারণে পেটে লম্বা দাগ হয়ে গেছে। উন্মুক্ত সেই স্থান নীলচে বর্ণ ধারণ করেছে। ফর্সা শরীরে তা যেন জ্বলজ্বল করছে। এক পলক সেদিকে তাকিয়ে পরীর মুখমণ্ডলে দৃষ্টি নিবদ্ধ করল শায়ের। পেটের ক্ষতের থেকে পরীর চোখের ক্ষত আরও গভীর, যা সারানোর ক্ষমতা ওর নেই। শায়ের পরীর মুখোমুখি হয়ে দাঁড়াল। শাড়ির আঁচলটা ঠিক করে দিয়ে পরীর চোখে চোখ রাখল। শায়ের ফিসফিস করে জিজ্ঞেস করল, আপনি আমাকে ভালোবাসেন? হঠাৎই পরী শায়েরের বুকে সামুদ্রিক ঢেউয়ের মতো আছড়ে পড়ল। শায়ের নিজেও কালবিলম্ব না করে শক্ত করে ধরে নিল তার পরিজানকে। অল্প সময় আলাদা ছিল দুজনে, অথচ মনে হচ্ছে বহুকাল তারা বিযুক্ত ছিল। পরী নিজেও সমস্ত শক্তি দিয়ে ধরেছে শায়েরকে। ওরা দুজনেই খুব ভালো করে জানে ওরা একে অপরের থেকে দূরে থাকতে পারবে না কখনোই। শায়ের যত অন্যায় করুক না কেন, পরী ওকে ছাড়তে পারবে না। পরী শায়েরের বুকে মুখ গুজে আর্তস্বরে বলল, আপনি কি পালককে সত্যিই হত্যা করেছেন? শায়ের দেরি না করেই জবাব দিল। সে স্থির কণ্ঠে বলল, আপনাকে মিথ্যা বলার সাহস আমার নেই পরিজান। হ্যাঁ, আমি পালককে মেরেছি। শায়েরের বন্ধন থেকে নিজেকে মুক্ত করে নিল পরী। চোখের জল মুছে সে ক্ষোভের সাথে বলল, কেন মেরেছিলেন তাকে? সে কি ক্ষতি করেছিল আপনার? শায়ের বেশ শান্ত স্বরেই জবাব দিল, আপনার আমার মাঝে তৃতীয় কোনো ব্যক্তিকে আমি পছন্দ করি না, তাই পালককে মরতে হয়েছে। শুধু তাই নয়, শেখরকেও রাখিনি, ভবিষ্যতেও কাউকে আসতে দেব না। এতে কিছুটা রেগে গিয়ে পরী অভিযোগের সুরে বলল, এজন্য আপনি পালককে মারবেন কেন? ভালোবাসা চাওয়া কি অপরাধ? আপনিও তো বলেছিলেন মেয়েরা ফুলের মতো, তাদের শুধু ভালোবাসার জন্য সৃষ্টি করা হয়েছে, লড়াই করার জন্য নয়। তাহলে আপনি কেন মারলেন তাকে? শায়ের নিষ্ঠুরভাবে হেসে বলল, আমি তার সাথে লড়াই করিনি, আমি তার প্রাপ্যটুকু দিয়েছি।
ভালোবাসা নিয়ে নোংরা খেলা আমি পছন্দ করি না। পুরী অবাক হয়ে জিজ্ঞেস করল, কি এমন খারাপ দেখলেন আপনি তার মাঝে? শায়ের কঠোর গলায় বলল, আপনার আমার মাঝে তৃতীয় কোনো ব্যক্তিকে আমি আসতে দেব না। আপনি ওই প্রসঙ্গ বাদ দিন, আমি আর এই বিষয়ে কোনো কথা বলবো না। পুরী মুখ ফিরিয়ে নিল। বিতৃষ্ণায় ভরে যাচ্ছে মনটা। সে আর শায়েরের দিকে তাকালো না। তখনই শায়ের কক্ষ ত্যাগ করে। কিছুক্ষণের মধ্যেই আবার ফিরে এলো। হাতে করে সে একটি মলমের কৌটা নিয়ে এসেছে। কাছে এসে পুরীর হাত ধরে শায়ের কোমল স্বরে বলল, এদিকে আসুন, মলম লাগিয়ে দিচ্ছি। যত রাগ শায়েরের ওপর পরি দেখাক না কেন, দিন শেষে শায়েরের স্পর্শ পেলে পরীর রাগ মিলিয়ে যায় নিমিষেই। এই পুরুষটিকে সে ফেরাতে পারে না কিছুতেই। পরীকে পালঙ্কের উপর বসিয়ে আঁচল ছড়িয়ে দিল শায়ের। শক্ত করে বাঁধার কারণে দাগটা হয়েছে। শায়ের হাত বোলালো সেই নীলচে দাগে। তারপর মলমটা লাগাতে লাগল। শায়ের গম্ভীর গলায় জিজ্ঞেস করল, আপনাকে বেঁধেছিল কে, নৌসাদ? পরী শান্ত গলায় উত্তর দিল, না, কবির। শায়ের রুষ্টচিত্তে বলল, ওকে মেরে ভালো করেছেন, না হলে ওকে আমিই মেরে দিতাম। পরী অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন? শায়ের হিংস্র গলায় বলল, আপনাকে ছুঁয়েছে সে, ওর বেঁচে থাকার অধিকার নেই। মৃদু হাসল পরী, ব্যঙ্গের সুরে বলল, আপনাকে ছুঁয়েছে বলে আপনি কবিরকে মারতে চান, আর কবির আমার আপাকে ছুঁয়েছে বলে আমি তাকে মেরে দিয়েছি। আপনার আমার মাঝে অনেক তফাৎ, তাই না? শায়ের বিষণ্ণ স্বরে বলল, আপনার আমার মাঝে তফাৎ আছে পরিজান। আপনি পবিত্র একটা ভুল, আর আমি ভুল। ভুল মানুষদের প্রিয় থাকতে নেই, তাই তো আমার প্রিয় আমার থেকে হারিয়ে যাচ্ছে। পরী আবারও জেদ ধরে বলল, বলুন না, পালক কি এমন পাপ করেছিল যে আপনি তাকে এই শাস্তি দিলেন? শায়ের দাঁড়িয়ে গেল। সে বিরক্তি ভরে বলল, বারবার একই প্রশ্ন কেন করছেন? এই প্রসঙ্গ বাদ দিন। পরী কঠোর গলায় বলল, তাহলে বের হয়ে যান এখান থেকে। শায়েরের উত্তরের আশা না করে ওর হাত ধরে টেনে ঘর থেকে বের করে দিয়ে দরজা আটকে দিল পরী। দরজা ঘেঁষে মেঝেতে বসে পড়ল পরী। হাঁটুর উপর মাথা রেখে চোখ বন্ধ করে নিল। পানিতে ভিজে উঠল ঘন পাপড়িগুলো। পরী হাহাকার করে বলে উঠল, আপনার সাথে আর যেন কখনো দেখা না হয় মালি সাহেব। সাহেব দরজার ওপাশ থেকে কাতর স্বরে বলল, আপনার জন্য আর কেউ আসুক বা না আসুক, আমি আসব পরিজান। আমার ভালোবাসা একটুও কমবে না পরিজান। সারা রাত ওভাবেই কেটে গেল দুজনের। পরী দুচোখের পাতা এক করতে পারেনি। সকাল হতেই সে ঘর থেকে বের হয়। দরজার পাশেই শায়েরকে হেলান দিয়ে বসে থাকতে দেখে। চোখ বন্ধ শায়েরের, বোঝাই যাচ্ছে সে ঘুমাচ্ছে। পরী ওখান থেকে চলে এলো। অন্ধরের উঠোনে এসে পুরো বাড়িতে চোখ বুলালো। পরীর মনে পড়ল সোনালির কথা। কত কানামাছি খেলেছে সে সোনালির সাথে। সোনালির চোখ বেঁধে পরী চারপাশে ছোটাছুটি করত। সাথে রূপালিও এসে যোগ দিত। 3 বোন মিলে মাতিয়ে রাখত জমিদার বাড়ি। কিন্তু আজ সেই বাড়িকে মৃত্যুপুরী মনে হচ্ছে। সময়ের ব্যবধানে কত কিছু বদলে গেল। পরী রূপালির ঘরে গেল। পিকুল ঘুমাচ্ছে, রূপালি বসে আছে। পরী ঢুকতেই রূপালি সোজা হয়ে বসে। পরী কিছুক্ষণ রূপালিকে দেখে শান্ত গলায় বলল, আব্বা কেন আমাকে মারতে চায় তা আমি পুরোপুরি জানি না আপা, তুমি কি জানো? রূপালি দীর্ঘশ্বাস ফেলে বলল, পরী ব্যগ্র স্বরে বলল, আর কিছু না লুকিয়ে সব বলো আমাকে। রূপালি বিছানায় হাত চাপড়ে বলল, কাছে আয়, বস এখানে। পরী বসল রূপালির পাশে। রূপালি স্মৃতিকাতর হয়ে বলতে লাগল, বড় আপা প্রাণবন্ত ছিল জানিস পরী। সে না বলা কথা বুঝে যেত। আম্মার মনের কথা সবচেয়ে বেশি বুঝত বড় আপা। আপা যখন ছোট তখন সে দেখত কাকা আম্মার সাথে খারাপ আচরণ করে, কিন্তু আব্বা কিছুই বলে না। সব জেনেও কেন আব্বা কিছু বলে না এটা আপার ভালো লাগেনি। সব সময় এসব চিন্তা করত আপা, তবে তার উত্তর পেত না। রাখালের সাথে প্রেম করার পর ওর প্রশ্নগুলো চাপা পড়ে যায়, কিন্তু আবার সেই প্রশ্ন সামনে আসে যেদিন কাকা আম্মাকে বৈঠকে একা পেয়ে সুযোগ নেয়। ওই দিন আপা আম্মাকে বাঁচায়। সেদিন আব্বার সাথে আপার অনেক ঝগড়া হয়, যার ফল ভোগ করে আম্মা। আব্বা এখনও আম্মার গায়ে হাত তোলে। এজন্যই আম্মার শরীর সবসময় অসুস্থ থাকে। রূপালি একটু থেমে গলার স্বর নামিয়ে বলল, আমি এখানে না থাকলেও জানি যে পালক সব জানতে পেরেছিল। আম্মার শরীরের দাগগুলো দেখে পালকের বুঝতে বাকি থাকেনি এসব কিছু আব্বার কাজ। পড়ি, আমাদের আম্মার ঘরে ঢোকা নিষেধের একটাই কারণ ছিল, তা হলো আমরা যেন এটা জানতে না পারি আব্বা একটা নরপিশাচ।
আমরা কোনো ভুল করলে আব্বা আম্মাকে প্রচুর মারত। ছোট আম্মাও কম মার খায়নি। জুম্মানকে আব্বা সাথে করে নিয়ে গেছে পড়ি। ওকেও আব্বা নিজের মতো তৈরি করবেন। তার প্রতিবাদ করতে গিয়ে ছোট আম্মা এখন নিজেই ঘরে বসে আছেন। কি হয়েছে ছোট আম্মার? পড়ি আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করল। রূপালী শিউরে উঠে বলল, জুম্মানকে সে খারাপ হতে দেবে না, এই প্রতিবাদী তার কাল হয়ে দাঁড়িয়েছে। আব্বা আঘাতে রক্তাক্ত করেছে তাকে। আম্মা এখন তার কাছেই আছেন। যাই হোক, পরের কথায় আসি। পালক সব পুলিশকে বলে দিত বিধায় তাকে মেরে ফেলা হয়েছে। পরি কাপা কাপা গলায় বলল, আর সোনা আপাকে কেন মেরেছে? রূপালী ঘৃণা ভরে বলতে লাগল, সোনা আপা সব সত্য জেনে গিয়েছিল। তুই জানিস, বন্যার সময় অনেকে মারা গিয়েছিল। ওরা অসুখে মারা যায়নি, ওদের মেরে ফেলা হয়েছিল। তারপর ওদের দামি অঙ্গ প্রত্যঙ্গগুলো চড়া দামে বিক্রি করে দেন আব্বা। এই কাজ অনেক আগে থেকেই করে আসছেন তিনি। ডাক্তারদেরও নিজ আয়ত্তে রেখেছেন তিনি। ইতিহাসের কোনো জমিদারের চরিত্র ভালো ছিল না, আজও নেই। তাদের 2-4টে রক্ষিতা না থাকলে চলেই না। আম্মা যে কি কষ্ট করেছে তা আমি বুঝেছি কবিরকে বিয়ে করার পর। মেয়েরা সব কিছুর ভাগ দিতে পারলেও স্ত্রীর ভাগ দিতে পারে না, এতে স্ত্রী যতই খারাপ হোক না কেন। রূপালী পরীর দিকে তাকিয়ে ম্লান হেসে বলল, কবির যখন অন্য নারীর কাছে যেত তখন আমি ওই রাতটা কিভাবে কাটাতাম তা তুই বুঝবি না পরি। তুই এমন একজন পুরুষকে স্বামী হিসেবে পেয়েছিস যে শুধু তোর উপরেই আসক্ত। অন্য কোনো নারীর দিকে সে চোখ তুলে তাকায়নি কখনো, স্পর্শ তো দূরের কথা। রূপালী আবার গম্ভীর হয়ে বলল, আব্বার এসব জঘন্য কাজে আপা প্রতিবাদ করত, কিন্তু আব্বা তা মেনে নেয়নি। তিনি আম্মার উপর জুলুম করে আপাকে থামাতে চাইতেন। এতে আপা ক্ষিপ্ত হয়ে আব্বাকে খুন করতে যায়। আরও অশান্তির সৃষ্টি হয় তখন। আম্মা তখন আপাকে দমিয়ে রাখত। তোর তখন 4 বছর বয়স, কি বুঝবি অতটুকু বয়সে? আম্মা বুঝতে পেরেছিল যদি আপা বেশি কথা বলে তাহলে আব্বা আপাকে মারতেও দ্বিধাবোধ করবে না। তাই আম্মা আপাকে বাঁচানোর জন্য চুপ থাকতে বলে। কিন্তু তার হলো কই। রাখালের সাথেই পালিয়ে যাওয়ার সময় ধরা পড়ে যায়। রাখালকে অনেক মারে তখন। আপা সেটা দেখে আব্বার ওপর আক্রমণ করে। তাই আব্বা সেদিন আপাকে মেরে ফেলে। কিন্তু গ্রামের সবাইকে এটা বলে যে আপা পালিয়ে গেছে। রূপালী পরীর হাত ধরে দৃঢ় কণ্ঠে বলল, তুই প্রতিশোধ প্রবণ, সেটা তুই ভালো করেই জানিস। আপাকে তুই সবচেয়ে বেশি ভালোবাসিস। অস্ত্র হাতে নেওয়ার সাহস তোর আছে। আব্বা সেটা ভালো করেই জানে। সুশীলকে তুই মেরেছিস সেটা জানতে পেরে আব্বার মনে ভয় ঢুকে যায়, কারণ সে জানত তুই একদিন না একদিন ঠিকই আপার মৃত্যুর কথা জানতে পারবি, আর সেদিন আব্বাকেও ছাড় দিবি না তুই। এজন্য তোকে আগেই মেরে ফেলতে চেয়েছিলেন, কিন্তু আম্মা তোকে এই বাড়ির ভেতর আগলে রেখেছেন বলে তোর কোনো ক্ষতি হয়নি। আম্মা সবসময় অসুস্থ থাকে কি জন্য জানিস? তোকে বাড়ি থেকে বের করার জন্য বলতো আব্বা, কিন্তু আম্মা তা করতো না। সেজন্য আব্বা খুব মারতো আম্মাকে। আমরা যাতে না জানতে পারি তাই আমাদের আম্মার ধারে কাছেও ঘেঁষতে দিত না। রূপালী দীর্ঘশ্বাস ফেলে বলল, দাদিকে তুই খারাপ ভাবদি পড়ি। আমিও ভাবতাম, কিন্তু একবারও ভেবে দেখিনি দাদি কেন এমন করতেন। দাদি নিজেও জমিদারের স্ত্রী ছিলেন, তাই তিনিও আম্মার মতোই কষ্ট পেয়েছেন। দাদি সবসময় আম্মাকে কাকার থেকে বাঁচিয়েছেন। শুধু কাকা নয়, আরও খারাপ মানুষের হাত থেকে রক্ষা করেছেন। সবার সামনে কঠোর থাকলেও আম্মার কাছে তিনি নিজের মা হিসেবে থেকেছেন। আমরা ভুল বুঝেছি দাদিকে। জানি না এর শেষ কোথায়, আমার ছেলের ভবিষ্যৎ কি, কিন্তু পরি এখনও সময় আছে। শায়েরের সাথে চলে যা, তুই ওর সাথে ভালো থাকবি। পরি উঠে দাঁড়ালো। সে দৃঢ় কণ্ঠে বলল, একটা অপরাধীর সাথে আমি যেতে পারবো না। আব্বার সাথে সেও অপরাধ করেছে, শাস্তি তো তারও প্রাপ্য। রূপালী মিনতি করে বলল, শায়ের অতটা পাপ করেনি যা ক্ষমার অযোগ্য। তুই পারবি ওকে ক্ষমা করতে। পরি কঠোর গলায় জবাব দিল, তাকে শাস্তি পেতে হবে, তাহলেই সে ক্ষমা পাবে। কক্ষ ত্যাগ করল পরি। যাওয়ার সময় জেসমিনের ঘরে গিয়ে তাকে দেখে এলো। খুব বাজেভাবে আব্বা মেরেছেন জেসমিনকে, যা দেখে রাগ দমাতে পারল না পরি। তাই নিজ ঘরে চলে গেল সে। শায়েরকে সে আগের মতোই দেখল, তবে এবার সে জেগেছিল। পরীকে দেখেই সে উঠে দাঁড়াল। সারা রাত বিনা নিদ্রায় পার করে ভোরের দিকে চোখ লেগে এসেছিল শায়েরের। পরী ঘর থেকে বেরোতেই ঘুম ভেঙে গিয়েছিল ওর, তাই সে পরীর ফিরে আসার অপেক্ষায় ছিল। পরী ফেরা মাত্রই সে সেদিকে দৃষ্টি নিক্ষেপ করল। সেই দৃষ্টি উপেক্ষা করে ঘরে ঢুকল পরী। শায়ের বাইরে দাঁড়িয়ে। পরীর অনুমতি ব্যতীত সে ঘরে প্রবেশ করবে না। পরীর কাছে ঘরে ঢোকার অনুমতি সে চাইলও না। পরী সেটা খেয়াল করল। কিছুক্ষণ এভাবে কেটে যাওয়ার পর পরী অধৈর্য হল। সে ভেবেছিল শায়ের তার সাথে কথা বলবে,
কিন্তু তা যখন হলো না, পরী নিজেই গেল শায়েরের কাছে। রাতে যেভাবে ওকে বের করে দিয়েছিল ঠিক সেভাবেই ভেতরে নিয়ে এলো। পরী রুক্ষ স্বরে বলল, আপনার সমস্যা কি? শায়ের কাতর স্বরে জিজ্ঞেস করল, আপনাকে একবার জড়িয়ে ধরব? শায়েরের কণ্ঠের সেই আর্তনাদ পরীকে ভীষণ টানছে। শায়েরের চোখে না তাকিয়ে সে পালঙ্কে বসে পড়ল। শায়ের পরীর পায়ের কাছে বসে পড়ল। শায়ের পরীর হাঁটুর ওপর হাত রেখে আকুল হয়ে বলল, চলুন না, আমরা চলে যাই। আমি আপনাকে হারাতে চাই না। নিজেকে নিয়ে আমার ভয় কোনো কালেই ছিল না। আমি শুধু আপনাকে চাই। দয়া করে ফিরে চলুন। পরী চোখের জল মুছে বলল, আমিও চেয়েছিলাম আপনার সাথে ছোট্ট সংসার সাজাতে, আপনি আমি একসাথে সুখে থাকতে, আপনার আলিঙ্গনে ঘুমাতে, সকালে আপনার উষ্ণ পরশে ঘুম থেকে উঠতে, আপনার ফেরার অপেক্ষা করতে, একটা মিষ্টি ভালোবাসায় জীবন কাটাতে। কিন্তু তা বোধহয় বাকি জীবনে আর হবে না। শায়ের দীর্ঘশ্বাস ফেলে বলল, আমাকে বেঁচে থাকতে একটু ভালোবাসা দিন পরিজান। মরার পর আল্লাহ আপনাকে আমার থেকে আলাদা করে দেবেন। বিচ্ছেদের কথা শুনে পরী দৃষ্টি মেলালো শায়েরের সাথে। বুকে এক অদৃশ্য ব্যথা অনুভব করল সে। এই খারাপ মানুষটা কি সারা জীবন তার থেকে দূরে থাকবে? পরী ম্লান হেসে বলল, পাপীরা আল্লাহর কাছ থেকে ক্ষমা পায়, আপনি কেন পাবেন না? পারবেন না তার কাছ থেকে ক্ষমা এনে আমার সাথে থাকতে? শায়ের ম্লান মুখে বলল, আমি তো আপনার ক্ষমা পাচ্ছি না, আল্লাহ কি আদৌ ক্ষমা করবেন? পরী শায়েরের মাথায় হাত রেখে শান্ত গলায় বলল, আমার থেকে 1000 গুণ বেশি দয়ালু তিনি, ক্ষমা তিনি অবশ্যই করবেন। শায়ের পরবর্তী কথা বলতে পারল না। তার আগেই কুসুমের গলার স্বর ভেসে আসে। আফতাব শায়েরকে ডেকে পাঠিয়েছেন, তাই শায়ের বৈঠকে গেল। সেখানে শুধু আফতাব নয়, আখির আর নওশাদও আছে। শায়ের ঘরটাতে চোখ বুলিয়ে নিল, তারপর নিজের চেয়ারে বসল। নীরবতা ভেঙে আফতাব বলে উঠল, তুমি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছ শায়ের, আমাদের সাথে কাজ করে আমাদেরই বিরুদ্ধে গেছ। এখন তুমি বলো, এটা কেন করলে? শায়ের স্থির কণ্ঠে বলল, আমি বিশ্বাসঘাতকতা করিনি, আপনারাই নিজেদের মুখোশ খুলে সামনে এসেছেন। কেন আমাকে না জানিয়ে পরিজানকে এখানে নিয়ে এসেছেন আপনারা? কেন সব সত্য জানিয়েছেন? এখানে আমার কোনো হাত ছিল না। আফতাব গম্ভীর গলায় বললেন, তার কারণ তুমি খুব ভালো করেই জানো। ভারী হয়ে উঠল শায়েরের কণ্ঠস্বর। সে আর্তনাদ করে বলে উঠল, আমি বলেছিলাম না যে আমার স্ত্রীর থেকে দূরে থাকবেন, তার কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না? আমি তো তাকে নিয়ে ভালোই ছিলাম, তাহলে আপনাদের একটা সমস্যা কোথায়? শায়েরের কথাই নওশাদও চিৎকার করে ওঠে, গলা নামিয়ে, শায়ের, তুমি নিজেই পরীকে মারার প্রতিশ্রুতি দিয়ে বিয়ে করেছিলে, তাহলে তুমি মারলে না কেন? শায়ের ম্লান হেসে বলল, তুমি আমি কেউই ভালো মানুষ নই, তাই আমার প্রতিশ্রুতি সত্যি ভেবে তুমি ভুল করেছ, আমি নই। নওশাদ উদ্বিগ্ন হয়ে বলল, তাহলে এখন কি হবে? পরী তো আমাদের মারতে মরিয়া হয়ে উঠবে। শায়ের হাসল, ব্যঙ্গের সুরে বলল, একটা মেয়ের ভয়ে এত কাবু তুমি? নওশাদ রেগে গিয়ে বলল, পরী কতটা ভয়ানকটা তুমি জানো শায়ের, পরী চাইলে তোমাকেও মারতে পারে। শায়ের নির্বিকার চিত্তে বলল, আমি সেই মৃত্যু হাসি মুখে বরণ করে নেব। এবার আখির মুখ খুলল, তুমি পারলেও আমরা পারব না, তুমি যাই বলো না কেন, নিজেকে বাঁচাতে যদি পরীকে শেষ করতে হয় তাহলে আমরা তাই করব। শায়ের গর্জে উঠে বলল, আমার পরিজানের গায়ে একটা টোকাও আমি পড়তে দেব না, প্রয়োজনে শত শত লাশ পড়বে। আখির ভীত স্বরে বলল, তাহলে আমরা কি করব? কবিরের মতো জীবন দেব? আখির অভয় দিয়ে বলল, আপনাদের রক্ষা করার দায়িত্ব আমি নিলাম, আপনাদের কোনো ক্ষতি আমি হতে দেব না, তারপরও পরিজানের কোনো ক্ষতি আপনারা করবেন না। নওশাদ তাচ্ছিল্যের হাসি হেসে বলল, বড়ই অদ্ভুত প্রেমিক তুমি শায়ের, তোমার স্ত্রী আমাদের মারতে চায় আর আমরা তোমার স্ত্রীকে, মাঝে তুমি ঢাল হয়ে দাঁড়াবে, এর পরিণতি কি হতে পারে ভাবতে পারছ? পারবে পরীর সাথে লড়াই করতে? শায়ের জবাব দিল না, বের হয়ে গেল সেখান থেকে। নওশাদ বিরক্ত হয়ে বলল, দেখছেন কেমন দাম্ভিকতা দেখালো, ইচ্ছা করছে ওকেও শেষ করে দিই। আফতাব নিচু স্বরে বললেন, না, তা করা যাবে না, শায়েরের কাছে এমন প্রমাণ আছে যা আমাদের পতনের একমাত্র উপায়। আফতাবের কথায় বিরক্ত হল নওশাদ, বলল, ও জীবিত থাকলে তো আমাদের ফাঁসাবে। আফতাব শান্ত গলায় বললেন, এমনি এমনি তোমাকে মূর্খ বলি না আমি,
তোমার থেকে দ্বিগুণ বুদ্ধি শায়েরের। শায়ের খুব ভালো করেই জানে আমাদের কার্যসিদ্ধি হলেই আমরা লোকদের মেরে ফেলি। শায়েরও নিস্তার পেত না, তাই সব কিছু তৈরি রেখেছে সে। ওর মৃত্যু হলেও সব প্রমাণ প্রকাশে আসবে। নওশাদ চুপ করে গেল। আখির বলল, পরীকে ছাড়লে চলবে না। আমি জানি পরী থেমে থাকবে না। শায়েরের ওপর আমার এতটুকুও বিশ্বাস নেই। আফতাব ষড়যন্ত্রের সুরে বললেন, তাহলে আমাদের পরিকল্পনা সাজিয়ে পরীকে মারতে হবে, শায়ের যেন টের না পায়। যদি শায়ের জানতে পারে তাহলে সে আমাদের ছাড়বে না। নওশাদ, আখির আর আফতাব নিজেদের মধ্যে আলোচনা করতে লাগল। শায়ের ঘরে ঢুকতেই পরীকে দেখতে পেল। হাতে তার একটা ছুরি। সেটাকেই পরী গভীরভাবে দেখছে। হাত ঘুরিয়ে পরিচর্যা করছে কিভাবে এটা চালাবে সে। শায়েরকে দেখে হাত থেমে গেল ওর। পরী এগিয়ে এসে শায়েরের সামনে দাঁড়িয়ে ক্ষোভের সাথে বলল, কি কাজ করে এলেন? আমাকে মারার নতুন কোনো পরিকল্পনা করেছেন কি? শায়ের মৃদু হেসে উত্তর দিল, আপনি তো সব শুনেছেন, তাহলে আবার জিজ্ঞেস করছেন কেন? কথা বলল না পরী। ভাবল শায়ের কি কোনোভাবে ওকে দেখে ফেলেছিল? পরী তো ওদের কথা লুকিয়ে শুনছিল। শায়ের দেখল কিভাবে? শায়ের পরীর মনের কথা বুঝতে পেরে ফিসফিস করে বলল, আপনার উপস্থিতি আমি চোখ বন্ধ করে বুঝতে পারি। আপনার শরীরের প্রতিটা লোমের সাথে আমি পরিচিত। কখনোই আমার থেকে নিজেকে লুকাতে পারবেন না। পরী ম্লান হেসে বলল, আমার বিশ্বাস করতে কষ্ট হয় যে মানুষটা এত ভালোবাসতে পারে সে কি করে প্রাণ নিতে পারে? শায়ের ম্লান মুখে জবাব দিল, ভালোবাসা মানুষকে সব করাতে পারে। কথাটা বলে আরেকটু কাছে এলো শায়ের। পরীর যে হাতে ছুরি, সে হাতটা উঁচু করে ধরে সে কাতর স্বরে বলতে লাগল, আপনি ঠিক এই ছুরির মতো ধারালো পরিযান। আমার হৃদয়ে গেঁথে আছেন আপনি। সেই ধারালো ছুরির ফাঁক গলিয়ে চুঁইয়ে পড়ছে আমার ভালোবাসা, যা শুধু আপনার জন্য বরাদ্দ। না পারছি আপনি নামক ছুরিটা বের করতে, আর না পারছি ধরে রাখতে। বুকে থাকলে ব্যথা হয়, আর বের করে দিলেই মৃত্যু। এখন আমার করণীয় কি পরিযান? আমার যে খুব কষ্ট হচ্ছে। হাত থেকে ছুরিটা আপনা আপনিই পড়ে গেল। পরী উৎকণ্ঠিত হয়ে বলল, আমাকে দুর্বল করার চেষ্টা করবেন না। আমি কঠোর হতে চাই। আমি তাদের শেষ করতে চাই যারা আমার শত্রু। আমি জানি আপনি এর মাঝে আসবেন, তবে একটু সাবধানে থাকবেন। শায়ের অনুনয় করে বলল, আপনি তো বললেন আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করবেন। আমরা দূরে কোথাও গিয়ে আল্লাহর কাছে আরজি জানাই। পরী বিরক্ত হয়ে বলল, বারবার একই কথা বলছেন কেন? আমি তো আপনাকে বলেই দিয়েছি আমি কোথাও যাব না। প্রতিশোধ না নিয়ে আমি কোথাও যাব না। শায়ের থামল, এসব নিয়ে আর কথা বলল না। সে কিছুক্ষণ পর কাতর স্বরে বলে উঠল, আপনাকে একবার জড়িয়ে ধরব পরিযান। অনেক তৃষ্ণা পেয়েছে আপনাকে আলিঙ্গন করার। পরী মালির সাহেবের বুকে মাথা রাখল, আর শায়ের স্ত্রীকে জড়িয়ে ধরে নিজের তৃষ্ণা মেটাল। এ যেন বহুক্ষণের পিপাসা। পরী মালির সাহেবের বুকে মুখ গুজে ফিসফিস করে বলল, আমার হাতে যদি ছুরি থাকত আর সেটা যদি আপনার বুকে গেঁথে দিতাম, তাহলে কেমন হতো মালির সাহেব? শায়ের পরম শান্তিতে চোখ বুজে বলল, সেটা আমার পরম সৌভাগ্য হতো পরিযান। আপনাকে বুকে নিয়েই দুনিয়া ত্যাগ করতে চাই আমি। পরী দীর্ঘশ্বাস ফেলে বলল, আর আমি আপনাকে এই দুনিয়া আরও দেখাতে চাই। আর কেউ কোনো কথা বলল না। অনুভূতির সাথে মিশে গেল দুজনে। একদিকে ভালোবাসা, আরেকদিকে প্রতিশোধ। কিভাবে সামলাবে পরী আর শায়েজ? খারাপ মানুষগুলোকে বাঁচাতে গিয়ে ওর কি হবে? পরী যদি নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পারে, যদি সে শায়েরকে আঘাত করে, যতই সে শায়েরকে দূরে সরিয়ে দিক না কেন, শায়ের ছাড়া পরী অচল। নিষ্ঠুর এই নিয়তি ওদের জীবনের মোড় ঘুরিয়ে দিল, আলাদা করে দিল দুজনকে। সময় কাকে কোথায় নিয়ে দাঁড় করাবে তা কেউই জানে না। কার ভাগ্যে কি আছে তাও জানে না। তবে শুধুমাত্র প্রার্থনার মাধ্যমেই মানুষ নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারে। রূপালী পিকুলকে কোলে নিয়ে উঠোনের এক কোণে বসে আছে। খুশি গ্রাস করে নিয়েছে এক অজানা কালো মেঘ, যার দরুন হাসি নেই কারো মুখে। তখনই অন্দরের দরজা পেরিয়ে একজন যুবক প্রবেশ করল। তাকে দেখেই কেঁপে উঠল রূপালীর সর্বাঙ্গ। পিকুলকে শক্ত করে ধরে সেই পুরুষের দিকে তাকিয়ে রইল সে। পুরুষটি রূপালীর নিকটে এসে কোমল স্বরে বলল, কেমন আছো রূপালী? ঈষৎ কেঁপে উঠল রূপালী। কতদিন পর এই কণ্ঠস্বর সে শুনতে পেল। সিরাজের চোখে চোখ রেখে দাঁড়াল রূপালী। সে কম্পিত কণ্ঠে বলল, ভালো। আপনি কেমন আছেন? সিরাজ ম্লান হেসে বলল, ভালো। তোমার ছেলে?
পিকুলের দিকে তাকিয়ে রূপালী উত্তর দিল, সিরাজ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলল, দেখতে তোমার মতোই হয়েছে, গায়ের রঙও তোমার মতোই সুন্দর। রূপালী অভিমানী গলায় বলল, এতদিন পর কি মনে করে এলেন? সেই যে গেলেন, তারপর আর তো দেখা দিলেন না। সিরাজ দীর্ঘশ্বাস ফেলে বলল, জীবনের সব কিছু চলে যাওয়া মানেই তো জীবন যাওয়া, তাহলে দেখা দেই কিভাবে বলো? রূপালী আবার প্রশ্ন করল, তাহলে আজ দেখা দিলেন যে? সিরাজ অপরাধ বোধ নিয়ে বলল, জানি না কেন এসেছি, তবু এসেছি। দোতলায় দাঁড়িয়ে পরী রূপালী আর সিরাজকে দেখছে, ভাবছে ওদের মিল হলে কত না সুন্দর হতো। কবির নামক খারাপ মানুষের সাথে জীবন জড়াতো না রূপালীর। এখন রূপালী সম্পূর্ণ একা, সবাই থেকেও নেই। সেই মুহূর্তে শায়ের ওর পেছনে এসে দাঁড়াল। সিরাজকে দেখে শায়ের খানিকটা অবাক হয়ে বলে উঠল, সিরাজ, এখানে কেন? পরী পেছন ফিরে তাকাল এবং নিচু স্বরে বলল, মনে হয় আপার সাথে দেখা করতে এসেছে। শায়ের গম্ভীর গলায় বলল, ভুল ভাবছেন আপনি পরিজান। ভ্রু কোচকাল পরী, অবাক হয়ে বলল, ভুল ভাবছি মানে? শায়ের সতর্ক করে দিয়ে বলল, সব যখন জেনেছেন তাহলে এটুকু অজানা থাকবে কেন? সিরাজের থেকে আপনার বোনকে দূরে রাখুন। এখন আপনার সাথে বিপদ অন্দরের সবার, তাই যথাসম্ভব অন্দরে থাকার চেষ্টা করুন সবাই। পুরী আতঙ্কিত হয়ে বলল, কি বলতে চাইছেন আপনি? সিরাজ ভাইও? শায়ের সত্যটা প্রকাশ করে দিয়ে বলল, সেও আমার মতোই আপনার বাবার সাথে কাজ করত, বাকিটা আপনি বুঝে নিন। পরী ঘাড় ঘুরিয়ে সিরাজের দিকে তাকাল। বিশ্বাস হল না ওর, কিন্তু শায়ের তাকে মিথ্যে বলেনি। সিরাজও ছলনার আশ্রয় নিল। পরী এতে খুব বেশি অবাক হল না, তবে ওর ভয় হল রূপালীকে নিয়ে। কুসুম আর শেফালি মিলে কিছু একটা নিয়ে আলোচনা করছিল। দুজনেই ভয়ে জীর্ণ শীর্ণ হয়ে আছে, কথা বলতেও তাদের গলা কাঁপছে। ওরাও জমিদার বাড়ির এই পরিণতি মানতে পারছে না, কখনো ভাবেনি এসব ব্যাপারে। যেদিন আফতাব জেসমিনের গায়ে হাত তোলে, ওই দিনই সব পরিষ্কার হয় ওদের কাছে। আফতাবের মুখোশ উন্মোচন হল সকলের সামনে, কিন্তু ওদের তো করার কিছু নেই। ওদেরও প্রাণ সংশয়, কখন জানি আবার মৃত্যুর খেলা শুরু হয়ে যায়। পরী জেসমিনের ঘর থেকে বের হয়ে নিজ ঘরে যাচ্ছিল। পথে কুসুম আর শেফালির কথোপকথনে থেমে গেল সে। এগিয়ে গেল ওদের কাছে। পরী গম্ভীর গলায় জিজ্ঞেস করল, কি হয়েছে কুসুম? কুসুম চট করেই জবাব দিল, কিছু না আপা। পরী ধমক দিয়ে বলল, আমার থেকে কিছু লুকোবি না, তাহলে তোদেরই বিপদ। এই বাড়িতে একমাত্র আমিই তোদের সুরক্ষা দিতে পারবো। বল, কি হয়েছে? শেফালি ফুপিয়ে উঠে বলতে শুরু করল, সব সবার আসল রূপ দেখাইছে আপা। ওই নচ্ছাড় ব্যাটা এখন সুযোগ লইয়া আমার গায়ে হাত দেয়। আমি ডরে কিছু কইতে পারি না আপা। পরী চোখ মুখ শক্ত করে বলল, কে, নসাদ? শেফালি মাথা নেড়ে বলল, হ আপা। রাগ হওয়ার পরিবর্তে পরীর মুখে হাসি ফুটল। মাথায় জানা মুহূর্তেই বুদ্ধি খেলে গেল। পরীকে এভাবে হাসতে দেখে চমকে গেল ওরা দুজনে। কুসুম অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হইল আপা আপনার? পরী রহস্যময়ী গলায় বলল, তোরা দুজনেই পারবি আমার উদ্দেশ্য সফল করতে, পারবি তো? দুজনের একজনও কিছু বলল না, এমনকি কিছু বুঝলও না। পরী আবার দৃঢ় কণ্ঠে বলল, কুসুম, শেফালি, তোদের যা বলবো তোরা তাই করবি। ওই নরপিশাচদের দুনিয়া থেকে বিদায় করার জন্য তোরা থাকবি না আমার সাথে? কুসুম মিনতি করে বলল, আপনি সাহসী আপা, তলোয়ার চালাতে আপনি পারবেন, কিন্তু আমরা তো পারমু না। ওগো সামনে গেলেই ডর করে আপা। পুরী কুসুমের বাহু ধরে অভয় দিয়ে বলল, মৃত্যুর ভয় করলে ওরা বারবার মৃত্যুর ভয় দেখাবে, তোকে দুর্বল করে দেবে। সাহস রাখতে হবে কুসুম, তোকে তলোয়ার চালাতে হবে না, শুধু আমার কথা মতো কাজ করবি। দুজনেই রাজি হলো পুরীর কথায়। পুরীও খুশি হল, দৌড়ে চলে গেল নিজ ঘরে। সোনালির ঘরের চাবি নিয়ে সেদিকে ছুটল। বহুদিন পর সোনালির ঘরের তালা খুলল পরী। ঘরের আনাচে কানাচে মাকড়সার জালে ভর্তি হয়ে গেছে। বন্ধ থাকার কারণে ভাবসা গন্ধ বেরোচ্ছে। পুরো ঘরে চোখ বুলালো পরী। বিশাল বড় পালঙ্ক ঘরের অর্ধেক দখল করে আছে। আলমারি, টেবিল চেয়ার একপাশে পড়ে আছে। ধুলো জমে আছে প্রতিটা আসবাবপত্রে। নিজের ঘরটা বেশ সুন্দর করে সাজিয়ে লাগত সোনালি। আজ সেই ঘরটার এই অবস্থা। পুরী আলমারি খুলে দেখল সোনালির পোশাকগুলোতে ইঁদুরের বাচ্চারা ছুটোছুটি করছে। ওরা যেন উঠে পড়ে লেগেছে সোনালির স্মৃতি নিশ্চিহ্ন করতে।
পরিবন্ধ করে দিল আলমারি। তারপর উকি দিল পালঙ্কের নিচে। বড় একটা টিনের বাক্স বের করল। ঢাকনা খুলতেই বাতাসে তার ভেতরের কাগজগুলো চারিপাশে ছড়িয়ে পড়ল। লেখাগুলো সোনালির নয়, রাখালের। তার দেওয়া চিঠিগুলো যত্ন করে রেখেছিল সোনালি, কিন্তু চিঠির প্রায় জায়গা কেটে ফেলেছে ইঁদুরগুলো। পরি বাক্স হাতড়ে কাপড় পেঁচানো একটা বস্তু বের করল। সপ্তবর্ণে কাপড় সরাতেই সেটি মৃদু আলোয় চকচক করে উঠল। হাতের তলোয়ারখানা ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে দেখল পরি। বহুদিনের পুরনো তলোয়ারে থেকে থেকে মরিচা ধরেছে, তাই পরি তাতে শান দিতে নিচে নিয়ে গেল। পাথরে ঘষে ঘষে তলোয়ারে ধার দিচ্ছে পরি। সেই শব্দে মালা আর রূপালী ঘর থেকে বেরিয়ে এলো। এমতাবস্থায় মেয়েকে দেখে মালা এগিয়ে গিয়ে আতঙ্কিত হয়ে বললেন, কি করেস পরি তুই? পরি তলোয়ারে শান দিতে দিতেই শীতল গলায় বলল, শত্রু থেকে রক্ষা পেতে হলে অস্ত্র প্রয়োজন। মালা বসে পড়লেন মেয়ের পাশে। তিনি হাউমাউ করে কেঁদে কেঁদে বললেন, আমি বড় মাইয়াডারে হারাইছি, তুই কি চাস তোরেও হারাই আমি? পুরীর হাত থেমে গেল। চোখ তুলে সে মায়ের দিকে তাকালো। সে শান্ত অথচ অকম্পিত গলায় বলল, আপনার মেয়ে শহীদ হলে আপনার মাথা সবার সামনে উঁচু হবে আম্মা, এতে কষ্ট পাওয়ার কিছু নেই। মালা আর্তনাদ করে বললেন, তুই একটু থাম পুরী। পুরী আবারও তলোয়ারে শান দিতে দিতে বলল, ভয় পাবেন না আম্মা, শয়তানের শাস্তি না দিয়ে আমি মরব না। মালা চোখের জল ফেললেন। অন্দরের দরজা খোলার আওয়াজে পুরীসহ সবাই সেদিকে তাকালো। আফতাবকে ভেতরে আসতে দেখে উঠে দাঁড়ালো পুরী। পা চালিয়ে উঠোনে এসে পুরী তেজি গলায় বলল, কোন সাহসে অন্দরে এসেছেন? আফতাব দম্ভের সাথে বললেন, সাহস আছে বলেই এসেছি, আমার বাড়ি, আমি যখন খুশি তখন আসব। পুরী বিদ্রূপের হাসি হেসে বলল, ভেতরে আসলে প্রাণ নিয়ে ফেরা মুশকিল হবে আপনার পক্ষে, তাই যেভাবে এসেছেন ঠিক সেভাবেই ফিরে যান। আফতাব গর্জন করে উঠলেন, এত সাহস আসে কোথা থেকে তোর? আমার মুখের ওপর কথা বলিস মালা? কেঁপে উঠলেন মালা। আফতাব এবার তার ওপর অত্যাচার করবেন নিশ্চিত হয়ে তিনি আঁচলে মুখ ঢেকে কাঁদতে লাগলেন। আফতাব হুঙ্কার দিয়ে বললেন, তোমার মেয়ের সাহস বেড়েছে বুঝলাম, ওর কি জানের মায়া নাই, না নিজের মায়ের প্রতি ভালোবাসা নাই? পুরী বাধা দিয়ে বলল, খবরদার, আমার আম্মার গায়ে হাত দেবেন না। এক আম্মাকে ঘরে ফেলে রেখেছেন কিছু বলিনি, এবার চুপ থাকব না। আপনার হাত হাতের জায়গাতে থাকবে না বলে দিলাম। তলোয়ার চালাতে আমি জানি। আফতাব ব্ল্যাঙ্গের সুরে বললেন, চুপ থাক পুরী, অনেক হয়েছে, শুধু শায়েরের জন্য তোকে বাঁচিয়ে রেখেছি, তোকে তো তাড়াতাড়ি শেষ করে দেব। পুরী গলা উঁচিয়ে বলল, বের হন অন্দর থেকে, নয়তো লাশ পড়ে যাবে। পুরীর চিৎকারে শায়ের সেখানে উপস্থিত হল, তবে পুরীকে সে থামাল না। আফতাব শায়েরকে বকতে লাগলেন, কারণ শায়েরের জন্যই পুরী বেঁচে আছে, আর এখন বাঘিনী হয়ে উঠেছে সে, যখন তখন থাবা মারতে পারে। পুরী সবার দিকে তাকিয়ে ঘোষণা করল, সবাই শুনে রাখো, আজকের পর থেকে আমার অনুমতি ব্যতীত অন্দরে কোনো পুরুষের প্রবেশ নিষেধ। কোনো পুরুষ আসতে পারবে না, সে যদি আমার স্বামীও হয় তবুও না। কথাটা বলে আফতাবের দিকে কঠোর দৃষ্টিতে তাকালো পরি। সে দৃষ্টি এতটাই ধারালো ছিল যে আফতাবের সর্বাঙ্গে যেন অদৃশ্য ক্ষতের সৃষ্টি হল। কিছু না বলে তিনি অন্দর থেকে প্রস্থান করলেন। শায়ের কিছু পল পুরীর দিকে চেয়ে থেকে চলে গেল। পুরীর হুকুমে কুসুম দরজা বন্ধ করে দিল। প্রথম পরিকল্পনা সম্পন্ন হল। পুরী এটাই চেয়েছিল। তার আসল উদ্দেশ্য ছিল শায়েরকে অন্দর থেকে সরানো। অতি চতুর শায়ের পুরীর পরিকল্পনা বুঝতে সময় নেবে না, তাই আফতাবের সাথে সাথে শায়েরের আশাও সে বন্ধ করে দিয়েছে। পুরী শেফালিকে ডাকল। শেফালি আসতেই সে নিচু স্বরে বলল, যা বলেছি মনে আছে তো? মাথা নাড়ল শেফালি। পুরী আবারও নিজের কাজে মন দিল। ঘষে ঘষে চকচকে করে তুলল তলোয়ারটা, যা সূর্যের আলোতে চিকচিক করে উঠল। এটাই পুরীর শেষ হাতিয়ার, যা দিয়ে সে শত্রুদের দমন করবে। সিরাজ আর নৌশাদ বৈঠকে বসে আছে। আফতাব রেগে আখিরের সাথে বের হয়ে গেছেন। শায়েরেরও দেখা নেই। নৌশাদ হঠাৎ বলে উঠল, অনেক দিনের সফর শেষে আসলে তা ব্যবসা কত দূর? সিরাজ আড়মোড়া ভেঙে বলল, আরে ভাই, কত কিছু দেখলাম, কিন্তু সোনালির মতো কাউকেই পেলাম না। দুজনে একসাথেই হাসল। নৌশাদ হাসতে হাসতে বলল, আমি কিন্তু ভাই তোমার নাম পরীকে বলিনি, সব চেপে গেছি যাতে তোমার ওপর পরীর একটু বিশ্বাস থাকে। সিরাজ সতর্ক করে দিয়ে বলল, আরে আসতে বলো, পুরীর কানে গেলে সব শেষ। যাই হোক, আমার এখানে বেশিক্ষণ থাকা চলবে না, পুরীর সন্দেহ হবে। ওদের কথার মাঝখানে শেফালির আগমন ঘটল। সিরাজের জন্য নাস্তা এনেছে শেফালি। শেফালিকে দেখে ওরা চুপ করে গেল।
চোখের ইশারায় একে অপরকে সতর্ক করল। শেফালি চলে যেতেও গিয়ে থেমে গেল। নওশাদকে দেখে ঘৃণা হচ্ছে ওর। আজ সকালেই কুপ্রস্তাব দিয়েছে নওশাদ। শেফালি ভয়ে কুকুরে গিয়েছিল, কিন্তু পরীর কথা মনে আসতেই সাহস পেল সে। হঠাৎই নওশাদের পা ধরে বসে গেল শেফালি। সে কাঁদতে কাঁদতে অভিনয় করে বলল, আমারে মারবেন না ভাই, আমি আপনার সব কথা শুনব, দরকার পড়লে অন্দরের সব খবর দিমু, তাও আমারে মারবেন না, আমার ডর করে অনেক, মারবেন না আমারে। শেফালির কান্না দেখে ভড়কে গেল নওশাদ। সে শেফালির মতলব বোঝার চেষ্টা করল। নওশাদ পা ঝাড়া দিয়ে বলল, পা ছাড় আমার, তোর মতলব আমি বুঝি না ভেবেছিস? আমি জানি এসব বুড়ি তোকে শিখিয়ে পাঠিয়েছে। শেফালি ডুকরে কেড়ে উঠে বলল, আল্লাহ গো হাই, কন কি? আমার কি পরিয়াপার মতো সাহস আছে? জানের মায়া হের না থাকলেও আমার আছে। আমি বাঁচতে চাই ভাই, আপনি বড় কর্তারে কইলেই হে শুনব। ভাই, আমারে রক্ষা করেন, তার লাগে আমারে যা কইবেন তাই করমু। নওশাদ সন্দেহের দৃষ্টিতে কিছুক্ষণ শেফালির দিকে তাকিয়ে রইল। তারপর বলল, আচ্ছা তুই এখন যা, যখন বলবো তখন আসবি, পরি কি করে না করে সব বলবি এসে। শেফালি দৌড়ে চলে গেল। নওশাদ বিশ্রী গালি দিল শেফালিকে। সে বিশ্বাস করেনি শেফালির কথা। সে সিরাজকে উদ্দেশ্য করে বলল, ঢ্যামনা আছে, ভেবেছে ওর কথা বিশ্বাস করে বসে আছি, যত সব ফকিরের দল। সিরাজ মাথা ঘুকে আস্তে করে বলল, ওদের থেকেও সাবধান থেকো, কখন কি করে বসে কে জানে। আমি আসি আজ, সময় হলে ঠিকই আসব। সিরাজ চলে গেল। নওশাদ রয়ে গেল। এখানে পরি ওকে কিছু করতে আসবে না। বৈঠকে কয়েকজন রক্ষী আছে, পরি এখানে আক্রমণ করতে পারবে না। তবুও আতঙ্কে থাকে নওশাদ, ভয়ে ঘুমাতে পারে না। কবিরকে সে বারবার স্বপ্নে দেখে। বিভৎস সেই চেহারাটা চোখের সামনে ভাসে ওর। এতদিন কোনো ভয় ছিল না ওর। সেদিন পরীর হত্যাকাণ্ড দেখে ভয়ে আছে সে, তাই সবসময় সতর্কতা অবলম্বন করে। এমনিতেই সে পঙ্গু, ওকে মারতে পরীর এতটুকু শক্তির প্রয়োজন হবে না, তাই সর্বদা রক্ষীদের সাথে রাখে সে। শেফালি অন্দরে ফিরে গিয়ে সব বলে দিল পরীকে। পরী জানত নওশাদ এত সহজে শেফালির কথা বিশ্বাস করবে না, তাই কিভাবে নওশাদকে সব বিশ্বাস করাবে তাও ভেবে নিয়েছে পরী। এখন শুধু সময়ের অপেক্ষা। এমন সময় রূপালীর কণ্ঠস্বর ভেসে আসে। সে ডাকছে পরীকে। তাই শেফালির সাথে দ্রুত কথা শেষ করে পরী রূপালীর কাছে গেল। বিধ্বস্ত অবস্থায় বসে আছে রূপালী। দেখে মনে হচ্ছে বহুক্ষণ অশ্রু বিসর্জন দেওয়ার জন্যই এই অবস্থা হয়েছে মেয়েটার। পরী নিঃশব্দে বোনের পাশে বসে বলল, কি হয়েছে আপা? মুহূর্তেই চোখ মুখ শক্ত করে নিল রূপালী। রাগে লাল হয়ে এলো ফর্সা চেহারাখানা। বোনের হঠাৎ রেগে যাওয়ার কারণ বুঝতে পারে না পরী, তবে কিছু জিজ্ঞেসও করে না। যা বলার রূপালী নিজ থেকেই বলবে। নিজেকে যথাসম্ভব ধাতস্থ করে রূপালী বলল, অনেক হয়েছে পরী, আর না, আমি একজনকে নিজ হাতে খুন করতে চাই। রূপালী পরীর দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, তুই দিবি তোর তলোয়ারটা? আমি তাকে মেরে আবার তোকে ফিরিয়ে দেব। পরী অবাক হয়ে জিজ্ঞেস করল, কাকে মারবে আপা? কি হয়েছে তোমার? রূপালী ঘৃণা ঘরে বলল, বড় আপার আরেক খুনি, যার নাম অজানা। পরী পরী ভ্রুকুচকে বলল, কে সে? রূপালী হাহাকার করে বলল, সিরাজ। আমাকে ঠকিয়েছে সিরাজ, ভালোবাসার ছলনায় আমাকে ফেলেছে পরী। সেই দিন কাকার সাথে হাত মিলিয়ে সিরাজই আমাকে সুশীলের হাতে তুলে দিয়েছিল। সিরাজ বড় আপাকে পছন্দ করত, তাই আপা মরার পর নওশাদ আর কবিরের সাথে সেও। কথা শেষ না করে ফুপিয়ে কেঁদে উঠল রূপালী। ঘৃণায় গা গুলিয়ে আসছে ওর। পুরী অবাক হল, তাহলে নওশাদ ওকে একটা মিথ্যে কথা বলেছে। ওদের সাথে সিরাজও ছিল। সে বোনকে শান্ত করে বলল, কেঁদো না আপা, শক্ত হও। আমার ভালো লাগছে তোমার কথা শুনে। সিরাজকে আমি তোমার হাতে ছেড়ে দিলাম, নিজের ক্ষোভ মেটাও। তবে আমি ঠিক যেভাবে বলবো সেভাবেই করবে সব। রূপালীর তার ছেলের দিকে তাকিয়ে চিন্তিত স্বরে বলল, কিন্তু পরী, আমার পিকুলের কি হবে? এতটুকু বাচ্চা, আমার যদি কিছু হয়ে যায় তাহলে ওকে কে দেখবে? অভয় দিয়ে বলল, সেই চিন্তা তুমি করো না, আমি শীঘ্রই ওর একটা ব্যবস্থা করব। তুমি শুধু তোমার ভেতরে রাগ জন্ম দাও, দেখবে শত্রুদের প্রতিহত করতে পারবে, আর ভয় পাবে না। রূপালীর ঘর ত্যাগ করে পরী। ওর ভীষণ খুশি লাগছে আজ। পরী ভেবেছিল সিরাজের আসল চেহারা সামনে এলে রূপালী নিজেকে সামলে নিতে পারবে না, কিন্তু রূপালী যে এভাবে নিজেকে সামলে নেবে তা পরিকল্পনাও করেনি। সবাই মিলে একসাথে কাজ করলে সফল হওয়া সম্ভব। পরের দিন সকালবেলা কুসুম ভয়ে ভয়ে পা রাখে বৈঠকে। পিঠা আর শরবত দিয়ে আসে সবাইকে। ওই খারাপ লোকগুলোর সামনে গেলে মনে হয় এই বুঝি ঝাঁপিয়ে পড়বে ওদের ওপর, তাই সে দৌড়ে পালিয়েছে। সায়ের বাদে সকলেই উপস্থিত সেখানে।
নৌসাদ যেই না শরবত খেতে যাবে তখনই শেফালি চিৎকার করে বলল, শরবতে বিষ মেশানো আছে, কেউ খাইয়েন না। স্টিল গ্লাসটা সশব্দে পড়ে গেল নওশাদের হাত থেকে। সে নড়ে চড়ে ভীত চোখে তাকালো শেফালির দিকে, তারপর মেঝেতে গড়াগড়ি খাওয়া গ্লাসটার দিকে এক পলক চাইল। তখনই একটা বিড়াল মিয়াও বলে সশব্দে সামনে দিয়ে দৌড় দিল। ভয়ে আত্মা কেঁপে উঠল নওশাদের। সে খেয়াল করল তার গলা শুকিয়ে এসেছে এবং সে দরদর করে ঘামছে। শেফালি ভয়ার্ত চোখে তাকিয়ে আছে। উপস্থিত সবাই তখন শেফালির দিকেই নিবদ্ধ। আফতাব গম্ভীর গলায় বললেন, শরবতে বিষ, কে বলল তোকে? শেফালি কাঁচুমাচু করে সামনে এসে দাঁড়াল এবং কাঁপা গলায় বলল, বড়কর্তা, আমি কুসুমরে দেখছি বিষ মিশাইতে। আখির আফতাবকে উদ্দেশ্য করে উত্তেজিত হয়ে বলল, দেখছেন ভাই, আপনার মেয়ে এখনই আমাদের মারার পরিকল্পনা সেরে ফেলছে। শেফালি না বললে তো আমরা শরবত খেয়েই মরে যেতাম। এতে চুপ থাকলেন আফতাব। কিছুক্ষণ ভেবে তিনি নিচু স্বরে জিজ্ঞেস করলেন, সত্যিই কি শরবতে বিষ মেশানো আছে? শেফালি চটপট উত্তর দিল, হ, আমি নিজের চোখে দেখছি। পরি আপার কথাই তো কুসুম এই কাম করছে। আপার যেই রাগ, কথা না শুনলে আমাগো মাইরে ফালাইতে পারে। কি করমু কন? আফতাব আদেশের সুরে বললেন, তুই এখন যা, আর পরি যা করে সব এসে আমাদের বলবি। শেফালি মাথা নেড়ে দ্রুত অন্দরমহলের দিকে চলে গেল। আফতাবের মুখ গম্ভীর। তিনি একজন রক্ষীকে দিয়ে শায়েরের কাছে খবর পাঠালেন। আখির আবারও তাগাড়া দিয়ে বলল, ভাই, তাড়াতাড়ি পরির একটা ব্যবস্থা না করলে হবে না। আফতাব দীর্ঘশ্বাস ফেলে বললেন, ভুলটা আমারই হয়েছে। সেদিন সোনালীকে না মারলে এসব হতো না, পরিও এটো ভয়ানক হয়ে উঠত না। আখির যুক্তি দিয়ে বলল, কিন্তু ভাই, সোনালী তো আপনাকেও মারতে চাইত। তাহলে আজ পরি আর সোনালী এক হয়ে আমাদের আক্রমণ করত। আফতাবের মাথা কাজ করছে না। সত্য লুকোনো খুবই কঠিন। 10 হাত মাটির নিচেও যদি সত্যকে লুকিয়ে রাখা হয়, একদিন না একদিন তার সবার সামনে আসবেই। সে চেয়েছিল নিজের সব অপকর্ম লুকিয়ে রাখতে, কিন্তু লুকোতে পারেনি। সর্বপ্রথম জানতে পারেন মালা। তখন সোনালী মাত্র 2 বছরের শিশু। স্বামীর অপকর্মের কথা জানতে পেরে ভেঙে পড়েন তিনি। অনুরোধ করেন আফতাব যেন এই অন্ধকার জগৎ থেকে ফিরে আসে। কিন্তু খারাপ মানুষের ভালো হওয়া কি এতই সহজ? যেখানে আফতাবের পূর্বপুরুষদের রক্তে মিশে আছে পাপাচার, আফতাবও পারেনি ফিরে আসতে। তাকে এই কালো ব্যবসা শিখিয়েছিলেন তার দাদা। ছোট থেকেই হাতে ধরে ধরে সব শেখাতেন তিনি। এমনকি অল্প বয়সেই নর্তকীদের সামনে হাজির করাতেন। তখন থেকেই লালসা আফতাবের রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে। তবে পরিবার পরিচালনার জন্য বিয়ে করতে হয় তাকে। মালার সৌন্দর্য দেখেই মুগ্ধ হয়ে বিয়ে করেছিলেন। ভালোই কাটছিল সব। কিন্তু মালা যখন সব জেনে গেল, তখনই তার ওপর নেমে এলো চরম অবহেলা। একে একে সবার মুখোশ উন্মোচন হল। তখন মালার পাশে দাঁড়িয়েছিলেন আবেরজান। তিনিই মালাকে সব বিপদ থেকে রক্ষা করেছেন। কিন্তু কেউই প্রতিবাদ করেনি। বহু বছর পর সোনালী তার বাবার অন্যায়ের প্রতিবাদ করে। বাবা হলেও সে একজন অপরাধী, তার শাস্তি প্রাপ্য। তবুও সোনালী বাবাকে বারণ করত, ফিরে আসতে বলতো এসব অপকর্ম থেকে। আফতাবের কোনো হেলদোল নেই, তবুও সোনালী চুপ ছিল। কিন্তু আফতাব যখন রাখালের সাথে তার সম্পর্ক জানতে পেরে রাখালের দিকে হাত বাড়ালেন, তখন সোনালী তাকে হুমকি দেয় যে সে সব সত্য সবাইকে বলে দেবে। মূলত সোনালী রাখালকে নিয়ে আগে পুলিশের কাছে যেতে চেয়েছিল, তারপর তারা পালিয়ে যেত। কিন্তু বিপত্তি ঘটে যায় পথেই। এখন আবার সেই ঘটনার পুনরাবৃত্তি করছে পরি। কিন্তু পরি সোনালীর থেকেও ভয়ানক। রক্ত যেন ওর নেশা। শায়ের আসতেই সবার দৃষ্টি সেদিকে গেল। আফতাব হুঙ্কার দিয়ে বললেন, তোমার কথা রাখা কঠিন শায়ের। পরি আজ আমাদের মারতে চেয়েছিল, এখন তুমিই বলো কি করবে। শক্ত কণ্ঠে শায়ের জবাব দিল, আমার পরিজানের কোনো ক্ষতি আপনারা করতে পারবেন না, যতক্ষণ আমার দেহে প্রাণ আছে। আফতাব রাগত স্বরে বললেন, তাহলে আমরা মরব নাকি? শায়ের নির্বিকার চিত্তে বলল, আল্লাহ যেভাবে যার মৃত্যু লিখেছেন তার মৃত্যু সেভাবেই হবে। এতে ঘাবড়ানোর কি আছে? নিজেদের রক্ষা করতে শিখুন। আফতাব উঠে যেতে যেতে বললেন, তোমার যুক্তি তোমার কাছেই রাখো শায়ের, আমরা আর বসে থাকব না, দেখি পরীকে তুমি কিভাবে বাঁচাও। আফতাব চলে গেলেন। শায়ের কিছু না বলে বৈঠকে নিজের বরাদ্দ ঘরটাতে চলে গেল। তার একটুও ভালো লাগছে না। কাল সারা রাত সে ঘুরোতে পারেনি। পরীকে ছাড়াই প্রথম রাত তার। বুকটা যেন ফেটে যাচ্ছে।
শ্বাসরুদ্ধকর লাগছে সব। কারো সাথে কথা বলতেও ইচ্ছা করছিল না। তাই সকাল থেকে সায়ের চুপচাপ ছিল। বুকের তৃষ্ণা বাড়ছে। পরীকে একবার সে চোখ ভরে দেখতে চায়। খোদা যেন ওর কথা শুনেছেন। শেফালি এসে বলে গেল পরী তাকে অন্দরে যেতে বলেছে। দেরি করল না সায়ের। বহুক্ষণের তৃষ্ণা মেটাতে ছুটে গেল অন্দরে। পরীর ঘরে গিয়ে হাঁপাতে লাগল সায়ের। সায়েরকে দেখে পরী পালঙ্ক থেকে নেমে পড়ল। সম্মুখীন হল স্বামীর। এক রাতেই কেমন শুকিয়ে গেছে সায়ের। এটা পরী হঠাৎই আবিষ্কার করে। আলতো করে সায়েরের গালে হাত বুলালো সে। সায়ের পলক নিস্তৃষ্টিতে চেয়ে আছে। পরী করুণ কণ্ঠে বলল, আমার খুব ঘুম পাচ্ছে মালি সাহেব, আপনার বুকে একটু জায়গা দেবেন? কাল রাতে ঘুমোতে পারিনি। সায়ের আরও কাছে এগিয়ে এসে কাতর স্বরে বলল, আপনি চোখ বন্ধ রাখবেন পরিজান, আপনাকে মন ভরে দেখব। কেন জানি আপনার চোখের দিকে তাকালে নিজেকে আরও বড় অপরাধী মনে হয়। তাই করল পরী। আর সায়ের তার পরিজানকে প্রাণ ভরে দেখল। এই দেখার যেন শেষ নেই। চোখ বন্ধ করার বিন্দুমাত্র ইচ্ছা নেই সায়েরের। পরীর কপালে গাঢ় এক চুম্বন এঁকে দিল সে। পরী চোখ মেলে তাকিয়ে ফিসফিস করে বলল, আপনি কেন এত নিষ্ঠুর হলেন? কেন এত পাপ করলেন? কি দরকার ছিল? একটু ভালো হলে কি হতো? যুদ্ধ হতো না, রক্তারক্তিও হতো না। তাহলে আপনি এমন হলেন কেন? আর যদি খারাপই হতেন তাহলে আমাকে কেন এত ভালোবাসলেন? সায়ের ম্লান হেসে পাল্টা প্রশ্ন করল, আমি কি আপনাকে কলঙ্কিত করলাম পরিজান? কথা বলল না পরী। সায়ের আবারও বলল, আপনি চাঁদ আর আমি কলঙ্ক। কলঙ্ক ছাড়া চাঁদ যেমন অসুন্দর, তেমনি আমি ছাড়া আপনিও বেমানান। সেহরান নামক কলঙ্ক পরিজানের গায়ে আজীবন থাকবে। শায়েরের বুকে মাথা রাখে পরী। কাল বিলম্ব না করে শক্ত করে পরীকে জড়িয়ে ধরে সে। শায়ের ফিসফিস করে বলল, আপনার আমার ভালোবাসা হয়তো কোনো ইতিহাস করবে না পরিজান। পৃথিবীর কেউ জানবে না আমি আপনাকে কতটা ভালোবাসি। তবে এই ভালোবাসা এক মুহূর্তের জন্য ভুলতে পারবেন না। পরী ম্লান হেসে বলল, আমি কেন আপনাকে চেয়েও শাস্তি দিতে পারছি না? কেন বারবার আপনার কাছে আসতে ইচ্ছা করে? এর জবাব শায়েরও জানে না। সে গভীর আলিঙ্গনে ব্যস্ত তার পরিজানকে নিয়ে। সারা রাত দুজনেই বিনা নিদ্রায় পার করেছে। এখন কাছাকাছি হয়ে দুজনেই একটুখানি শান্তির নিদ্রায় যেতে চায়। তাই শায়ের পরীকে নিজ বুকে নিয়ে শুয়ে পড়ল। রূপালী রান্নাঘরে গিয়ে দেখল মালা খাবার বাড়ছিলেন জেসমিনের জন্যে। আজ কতদিন হলো সে বিছানায় পড়ে আছে, নড়াচড়া করতে পারে না। পুরো শরীর প্রচণ্ড ব্যথা, একটু নড়লেই ব্যথায় কাতরায়। এই কষ্ট দেখতে পারে না রূপালী, তাই জেসমিনের ঘরে সে যায় না। মালা খাবার নিয়ে চলে যেতেই রূপালী কুসুমকে নিচু স্বরে বলল, আজকের কাজটা ঠিক মতো করেছিস কুসুম? কুসুম মাথা নেড়ে বলল, হ আপা, পড়ি আপা যা কইছে তাই করছি। রূপালী আবার জিজ্ঞেস করল, ঠিক আছে, অন্দর থেকে তুই বের হবি না। শেফালি কোথায়? কুসুম উত্তর দিল, পরের কাম করতে গেছে। রূপালী মনে মনে ভাবল, ওরা হয়তো শেফালিকে বিশ্বাস করেছে, তবে এই বিশ্বাস আরও জোরালো করতে হবে। রূপালী পরীর ঘরে গেল, কিন্তু ওদের দুজনকে একসাথে ঘুমাতে দেখে ভেতর থেকে এক অদ্ভুত প্রশান্তি নিয়ে বেরিয়ে এলো। মনে মনে হাসল রূপালী। পরী শায়েরকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু ওর জীবনটা আজ এক ভিন্ন পর্যায়ে দাঁড়িয়েছে। সিরাজ ওর সাথে বেইমানি করেছে, তা সে মালার কাছ থেকেই জেনেছে। সব জানার পর চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল মনটা। তবে রূপালী নিজেকে সামলে নিয়েছে। পরীকে দেখে শক্ত হতে শিখেছে সে। অনেক ধোঁকা খেয়েছে, আর পারছে না। এবার সময় এসেছে রুখে দাঁড়ানোর। ওরা প্রথম পরিকল্পনা অনুযায়ী শেফালিকে কাজে লাগালো। শেফালি গিয়ে আফতাবদের বলল যে রূপালী সিরাজের সম্পর্কে সব জেনে গেছে এবং সিরাজকে সে শীঘ্রই হত্যা করবে। এই কথা শুনে সিরাজ সহ সবাই সতর্ক হয়ে গেল। পরীর কড়া নির্দেশে অন্দরে ঢুকতে পারছে না কেউ, শুধু শায়েরকেই পরী ঢুকতে দিচ্ছে। কিন্তু শায়ের তো ওদের কথা শুনবে না, এজন্য আফতাব বেশ চিন্তায় আছেন। নওশাদ ভয়ে জড়সড় হয়ে বসেছিল। কাউকে সে বিশ্বাস করতে পারছে না, কারণটা তার পঙ্গুত্ব। সুস্থ অবস্থায় সে এতটা ভয় পায়নি।
এমন সময় শেফালি ওর সামনে এলো। এক গ্লাস পানি এগিয়ে দিয়ে শেফালি দরদি গলায় বলল, পানি নেন ভাই, দেখা মনে হইতাছে আপনি ভয় পাইতেছেন। নওশাদ ছো মেরে পানির গ্লাসটা নিয়ে এক নিঃশ্বাসে শেষ করে দিল। সত্যি তার খুব ভয় লাগছিল। শেফালি নওশাদের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমি একখান কথা কই ভাই, পরিয়াপা আপনারে আগে মারব কইছে। কথাটা নওশাদের ভয় দ্বিগুণ বাড়িয়ে দিল। সে কপালের ঘাম মুছতে লাগল। শেফালি আবারও সুযোগ বুঝে বলল, আপনি যদি বাঁচতে চান তো পরিয়াপারে আগে মারেন, তাইলেই হইব। আমি আপনারে সাহায্য করব আপারে মারার। বাঁচার তাড়মায় নওশাদ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ল। সে ব্যাকুল হয়ে বলল, তুই কিভাবে সাহায্য করবি? শেফালি রহস্য করে বলল, আমি কমু না, আগে আপনি কোন আমারে মারবেন না, তাইলে কমু। নওশাদ রাগান্বিত স্বরে বলল, তুই বল, আমি তোকে বাঁচাবো, শুধু তাই নয় অনেক টাকাও দেব। শেফালি এমন ভান করল যেন সে ভীষণ খুশি। সে নওশাদকে ফুসলিয়ে বলল, তাইলে তো আরও ভালা। হুনেন তাইলে, আপনি আমারে ঘুমের ওষুধ আইনা দেন, পরিয়াপারে খাওয়াই দে মুনে। আপা আমারে মেলা বিশ্বাস করে। তারপর রাতে আপনি অন্দরে যাইয়া আপারে মাইরা ফালাবেন। তয় একটা কথা কই, আপনি আমার কথা কাউরে কইবেন না, তাইলে এক কান দুই কান কইরা পরীর কানে চইলা যাইব। নওশাদ রাজি হয়ে বলল, ঠিক বলেছিস, তুই কাউকে বলা যাবে না, তাহলে শায়েরের কানেও কথাটা চলে যেতে পারে। আচ্ছা, তোকে আমি ঘুমের ওষুধ এনে দেব। নিজের কথা শেষ করে চলে গেল শেফালি। মনে মনে হাসল, কারণ নওশাদ ওর জালে ভেসে গেছে। সে দৌড়ে গিয়ে পরীকে সব বলে দিল। পরী হেসে বলল, শিকার ফাঁদের দিকে এগোচ্ছে, এখন শুধু ফাঁদে পড়ার পালা। নওশাদ শেফালিকে ঘুমের ওষুধ এনে দিল। সন্ধ্যার পর শেফালি নওশাদকে জানালো যে সে পরী আর রূপালীকে ওষুধ খাইয়ে দিয়েছে। নওশাদ শেফালির বুদ্ধির তারিফ করল। রাত যখন গভীর হল তখন সবার চোখের আড়ালে নওশাদ টোকা দিল অন্দরের দরজায়। শেফালি যেন ওর অপেক্ষাতেই ছিল। দরজা খুলে তাড়াতাড়ি নওশাদকে ভেতরে ঢোকাল সে। নওশাদ তার লাঠির সাহায্যে সিঁড়ি মেয়ে দোতলায় উঠতে লাগল। শেফালি সোনালির ঘরটা দেখিয়ে বলেছে ওখানেই পড়ি থাকে। নওশাদ খুনের নেশায় সেদিকেই যাচ্ছে। শেফালি নওশাদের যাওয়ার দিকে তাকিয়ে হিম শীতল গলায় বলল, আজ তোর এমন মরণ হইব যা তুই চিন্তাও করিস নাই। আপনার বাবা বেছে বেছে তাদেরই নিজের দলে টানতেন যাদের পরিবারে অভাব ছিল, যাদের খেয়ে পড়ে বেঁচে থাকা ছিল মুশকিল। কেননা একমাত্র তারাই বোঝে টাকার কতটা মূল্য। তারা পরিবারকে সুখী রাখতে সব কিছু করতে রাজি থাকে। সম্পান, সিরাজ আর আমি এই তিনজনই আপনার বাবার শিকার মাত্র। কিন্তু আমার বুদ্ধিমত্তা সম্পর্কে আপনার বাবার বিন্দুমাত্র ধারণা নেই। নিজেকে অনেক চতুর মনে করেন তিনি, কিন্তু শেষে সে নিজের জালে নিজেই ফেসেছেন। যারা আপনার বাবার কর্মচারী ছিল তাদের কোনো না কোনোভাবে হত্যা করেছেন তিনি, কারণ তারা তার সব অপকর্মের সাক্ষী ছিল। আমাকেও এতদিনে মেরে ফেলতেন, কিন্তু পারেননি। কেন জানেন? কারণ আপনার বাবার কুকীর্তির সব প্রমাণ আমার কাছে আছে। আমি যদি মারা যাই তবে সব প্রমাণ পুলিশের হাতে চলে যাবে। এই জন্যই আপনার বাবা আমাকে বাঁচিয়ে রেখেছেন আর সম্পানকে মেরে ফেলেছেন। সিরাজকে বাঁচিয়ে রেখেছেন কারণ ও আপনার বাবার মতোই নির্দয়। টাকার বিনিময়ে ও সব করতে পারে। এই জন্য আপনার বোনকেও ফাঁসিয়েছে। শুধুমাত্র টাকার জন্য মানুষ ভুলে যায় সে একজন মানুষ। শায়ের দীর্ঘশ্বাস ফেলে পরীর দিকে তাকালো। পরী তখনও শায়েরের বুকে মাথা রেখে আছে। শায়ের ফিসফিস করে বলল, আপনি কি শুনছেন পরিজান? পরী মাথা না তুলে অস্ফুট স্বরে বলল, শুনছি। আপনিও তো টাকার জন্য খুন করেছেন। ভুল পরিজান, টাকার জন্য আমি সব করলেও খুন করিনি। আমি প্রথম খুন করি পালককে। পরী মাথা তুলে শায়েরের দিকে তাকালো। সে ব্যাকুল হয়ে বলল, কেন খুন করলেন তার সম্পূর্ণটা এখনও আপনি আমাকে বললেন না। আজ অন্তত বলুন। শায়ের আবার বলতে শুরু করল, পালকের কোনো দোষ নেই, অন্তত আপনার দৃষ্টিতে। পালকের ধর্ম ভিন্ন ছিল তা কি আপনি জানেন? তবুও সে আমাতে পেতে চেয়েছিল। এতে আমি ওর কোনো দোষ দেখি না। মানুষ জাতি বড়ই অদ্ভুত পরিজান। কখন কার দৃষ্টি থেকে আটকে যায় তা বলা মুশকিল। সেজন্যই পালক আমাতে আটকে ছিল।
আমি পালককে হত্যা করতাম না, কিন্তু শেষে সে সব কিছু জেনে গেল। শুধু তাই নয়, সে আমাকে হুমকি দিল যে সে আপনাকে সব বলে দেবে। যদি আমি তাকে বিয়ে করি তবেই সে চুপ থাকবে। সদ্ব্যবহারের সুযোগ পেয়েছিল সে, তবে তার দোষ আমি দেখি না। ভালোবাসা পেতে আমি নিজে খুন করেছি, আর সে তো হুমকি দিয়েছিল মাত্র। তখন কানাই নিয়ে ঝামেলা চলছিল, তার মধ্যে পালক চলে আসে। মাথা কাজ করছিল না, তাই ওর মুখ বন্ধ করার জন্য মেরে দিয়েছি। শায়ের একটু থেমে পরীর চুলের ঘ্রাণ নিয়ে আবার বলতে লাগল, তারপর আরও 5 জনকে মেরেছি আমি। 4 জন ছিল বিন্দুর ধর্ষণকারী। মেয়েদের সম্মান না করলেও অসম্মান করি না আমি, সম্পানও তাই করত। ওই দিন বিন্দুকে মারার কোনো পরিকল্পনা ছিল না। সম্পানকে প্রথমে আপনার বিরুদ্ধে নেওয়া হয়েছিল, কিন্তু সে আপনার আর বিন্দুর ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে যায়। এ থেকে আমি বুঝতে পারলাম, নারীর ভালোবাসা হিংস্র মানবকেও সঠিক পথে ফিরিয়ে আনতে পারে। শায়ের বিষণ্ণ স্বরে বলল, সম্পান নিজে থেকে আপনার বাবার কাজ ছাড়তে চেয়েছিল, কিন্তু আপনার বাবা আপনাকে মারার পর তাকে যেতে বলেছিলেন। সম্পান তা নাকচ করে দেয়। তারপর বিন্দুকে হুমকি দেন আপনার বাবা। নিজের ভালোবাসা বাঁচাতে সম্পান আমার ভালোবাসা কেড়ে নিতে চাইল, কিন্তু সে জানত আমি আপনাকে ভালোবাসি। আমাকে পরিকল্পনা করেই যাত্রা দেখতে পাঠানো হয়েছিল, যাতে আমি কিছু জানতে না পারি। তবে সেদিন সম্পান ওখানে গিয়ে আমাকে খবরটা দেয়। আমাদের আসতে অনেক দেরি হয়ে গিয়েছিল, ততক্ষণে সব শেষ। সম্পান নিজের ভালোবাসাকে ওইভাবে দেখতে পারেনি, তাই 6 জনের মধ্যে 2 জনকে ওখানেই মেরে দেয়, আর বাকি 4 জনকে আমি মারি। বিন্দু যদি বেঁচে থাকত তবে সম্পানের বধূ হয়ে আজ ওর ঘরে থাকত। কিন্তু বিধাতার কি লিখন, 2 জনকেই তিনি টেনে নিয়েছেন। আমি আর সম্পান হিংস্রতাকে জিততে দিইনি পরিজান, ভালোবাসাকে জয়ী করেছি। ভালোবেসে ওরা 2 জন প্রাণ দিয়েছে, আর আমরা 2 জন একসাথে রয়েছি। পুরী শান্ত গলায় প্রশ্ন করল, আর নাইমকে কেন মিথ্যা আসামি বানালেন? শায়ের দীর্ঘশ্বাস ফেলে বলল, মিথ্যা আসামি বানিয়েছে নৌসাদ। আপনার বিয়ে ভাঙার সব পরিকল্পনা নৌসাদের ছিল। আমি জানতাম আপনাকে আমি শেখরের মতো করে সুখী রাখতে পারবো না, তাই আপনার আশা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু মাঝপথে জানতে পারলাম যে বিয়েটা ভেঙে দেওয়া হয়েছিল। তারপর আপনার বাবা পরিকল্পনা করেন আপনাকে মেরে গাছের সাথে ঝুলিয়ে দেওয়ার, যাতে গ্রামের লোকেরা ভাবে বিয়ে ভাঙার কষ্টে আপনি আত্মহত্যা করেছেন। আমি তা হতে দিইনি। আপনার বাবাকে বলেছি আমি আপনাকে বিয়ে করব এবং আমার গ্রামে নিয়ে গিয়ে হত্যা করব। কিন্তু বিশ্বাস করুন পরিজান, আমি আপনার সাথে শুধু সুখে থাকতে চেয়েছিলাম, কিন্তু সেই সুখটাও ওরা কেড়ে নিল। আমি মানছি, আমি পাপ করেছি। কথাগুলো শেষ করে পরীর দিকে তাকালো শায়ের। চোখ দিয়ে পানি ঝরছিল পরীর। সে ম্লান হেসে বলল, আমি জীবনে অনেক পাপ করেছি, কিন্তু পুণ্য করেছি আপনাকে ভালোবেসে। এর চেয়ে পবিত্রতা বুঝি দুনিয়াতে আর নেই। শায়ের বিষণ্ণ স্বরে উত্তর দিল, এই জন্যই তো এত ভালোবাসা আমার কপালে সইল না মালি সাহেব। যুদ্ধে নামতে হয়েছে আমাদের, সেখানে আপনি আমার শত্রুপক্ষ। শায়ের দীর্ঘশ্বাস ফেলে বলল, শত্রুপক্ষ যে আপনাকে ভীষণ ভালোবাসে পরিজান, তলোয়ারের আঘাতে নয়, শত্রুর ভালোবাসায় আপনার দম বন্ধ হয়ে আসবে। পরি ম্লান মুখে জিজ্ঞেস করল, আমি যে এই যুদ্ধে প্রাণ হারাবো মালি সাহেব, তখন আপনি কি করবেন? সাহেব দৃঢ় প্রতিজ্ঞায় বলল, আপনাকে রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা আমি করব। পরি ফিসফিস করে বলল, আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন মালি সাহেব। আমার দেহটা পচে সার হয়ে মিশে যাবে ওই গাছে, আর প্রতিটি ফুলের ঘ্রাণে আপনি আমাকে পাবেন। এই প্রথম শায়ের পরীর কথার জবাব দিতে পারল না। সে তার দৃষ্টি নিবদ্ধ করে রাখল পরিজানের পানে। পরি দেখতে পেল সেই ক্ষতবিক্ষত চোখ দুটো। ওই চোখে সে কত ভালোবাসা দেখেছে, আর আজ সেই চোখ জোড়া সে নিমিষেই রক্তাক্ত করে দিয়েছে। আচমকা পরীকে শক্ত বাঁধনে আবদ্ধ করল শায়ের। সে ব্যাকুল হয়ে বলে উঠল, আপনাকে এভাবেই ধরে রাখব আমি পরিজান, আপনি আর কোথাও যেতে পারবেন না। আচ্ছা চলুন না আমরা ফিরে যাই আমাদের গ্রামে, আমরা ভালো থাকব। পরিম্লান হেসে বলল, কিন্তু আমার মা বোন ভালো থাকবে না, ওদের শেষ করে দেবে ওই জঘন্য লোকগুলো। শায়ের অভয় দিয়ে বলল, সবাইকে নিয়ে যাব আমরা, তাহলেই তো হবে। পরি মাথা নেড়ে বলল, এসব বাদ দিন, আমি আপনাকে একটু কাছে পেতে চাই, এই মুহূর্তটা স্মরণীয় করে রাখতে চাই। পরি আঁকড়ে ধরল স্বামীকে।
শায়ের আজ নিজে থেকে সব সত্য স্বীকার করেছে, অথচ পরীর রাগ হচ্ছে না, কারণ সে নৌসাদের বিনাশ করতে পেরেছে। তাই আজকে সে খুশি। এই মধুরতম রাতটা সে শায়েরকেই দেবে, ভালোবাসার স্নিগ্ধ পরশিকে দেবে। তাই তো সে এত রাতে স্বামীকে তলব করে এনেছে। সকাল হতেই ঘুম ভাঙল শায়েরের, কিন্তু তার এই মুহূর্তে উঠতে একদম ইচ্ছে করছিল না। পরীর উষ্ণ আলিঙ্গনে আরও কিছুক্ষণ থাকতে ইচ্ছে করছিল তার, কিন্তু সেই ইচ্ছা ভঙ্গ করে পরী নিজেই উঠে দাঁড়াল। আলমারি থেকে একটা শাড়ি বের করে কলপাড়ের দিকে এগোল সে। কিছুক্ষণ বাদে শায়ের নিজেও গেল, কিন্তু উঠোনে আসতেই সে দেখতে পেল শেফালি আর কুসুম গোবর দিয়ে উঠোন লেপছে। বিষয়টা শায়েরের সন্দেহজনক মনে হল, কিন্তু সে কিছু জিজ্ঞেস করল না, কারণ আর কিছুক্ষণ বাদে তাকে অন্দর ত্যাগ করতে হবে, এটা পরীর হুকুম। তাই সে বিনা বাক্যে প্রস্থান করল। বেলা 10টা বাজতেই ডাক পড়ল নওশাদের। তাকে বৈঠক ঘরের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্দরে নওশাদ যাবে না এটা সবাই শতভাগ নিশ্চিত। তবে গেল কোথায়? সবাইকে খুঁজতে পাঠালেন আফতাব, কিন্তু নওশাদের কোনো হদিশ পাওয়া গেল না। আখির তাতে ক্ষেপে গিয়ে বলল, নিশ্চয় পরী কিছু করেছে ভাই, সেই নওশাদকে গুম করেছে, না হলে রাতারাতি ছেলেটা উধাও হয় কিভাবে? আফতাব দাঁতে দাঁত চেপে বললেন, সত্যি যদি পরী কিছু করে থাকে তবে ওর আজকেই শেষ দিন। শায়েরের কোনো কথাই আমি শুনব না, এতে যা হয় হোক। আফতাব তার দলবল নিয়ে অন্দরের দিকে পা বাড়ালেন, কিন্তু দরজা পর্যন্ত যেতেই শায়ের বাধা হয়ে দাঁড়াল। আফতাব বিক্ষিপ্ত কণ্ঠে বললেন, সামনে থেকে সরে যাও শায়ের, আজ পরী বাঁচবে না, তুমি যা ইচ্ছা করতে পারো। শায়ের শান্ত গলায় বলল, পরীজান কিছু করেনি, সে জানে না নওশাদ কোথায়। আফতাব গর্জে উঠলেন, তুমি এতটা নিশ্চিত হলে কিভাবে? শায়ের স্থির কণ্ঠে জবাব দিল, কাল সারা দিন নওশাদ আমাদের চোখের সামনেই ছিল, এমনকি রাতে আমার সামনে দিয়েই নিজের ঘরে গেল। আখির সন্দেহ প্রকাশ করে বলল, ঘুমানোর পর হয়তো পরী ওকে ধরে নিয়ে গেছে। শায়ের ম্লান হাসল এবং বলল, না, কারণ কাল রাতে আমি পরীজানের সাথেই ছিলাম। আফতাব থমকে গেলেন। তিনি বিস্ময় ও বিরক্তির সাথে বললেন, তুমি ছিলে পরীর কাছে? কেন গিয়েছিলে? সবার দিকে তাকিয়ে মৃদু হাসল শায়ের। রাগান্বিত হয়ে আফতাব খুব বোকা একটা প্রশ্ন করে ফেলেছেন। শায়ের আবারও সবার দিকে চোখ বুলিয়ে বলল, আপনি বড়ই নির্লজ্জ। একজন স্বামী তার স্ত্রীর কাছে কেন যায় সেটা কি আপনাকে বুঝিয়ে বলতে হবে জমিদার মশাই? আচ্ছা, বাদ দিলাম আমার কথা, আপনি নিজ স্ত্রীকে ফেলে পরনারীর কাছে কেন যেতেন সেটা কি আমি একবারও জিজ্ঞেস করেছি? শায়েরের কথা পুরোপুরি শেষ হওয়ার আগেই রক্ষীরা সব চলে গেল। এই মুহূর্তে শুধু আখির আর আফতাব দাঁড়িয়ে। শায়েরের তীক্ষ্ণ কথা শুনে বিড়ম্বনায় পড়লেন আফতাব। ভাইকে কিছু বলতে না দেখে আখির বলে উঠল, তুমি মুখে মুখে তর্ক করো খুব, তুমি জানো কাদের সামনে দাঁড়িয়ে আছো? শায়ের তাচ্ছিল্যের সাথে বলল, আমি মস্তিষ্কহীনদের সামনে দাঁড়িয়ে আছি। কেন এ কথা বলছি জানেন? কারণ আপনাদের কৃতজ্ঞতা বোধ নেই। যারা আপনাদের সাহায্য করে তাদেরকেই মেরে ফেলেন আপনারা। তাহলে আপনাদের তো মস্তিষ্কহীন বলা উচিত, তাই না? বিপরীতে আখির কোনো পাল্টা জবাব দিল না। শায়ের আবারও সতর্ক করে দিয়ে বলল, পরিজানের দিকে নজর বোলাবেন না বলে দিলাম, না হলে ফল খারাপ হবে। চলে গেল শায়ের। ক্ষোভে ফেটে পড়লেন দুই ভাই। তাদের সমস্ত পরিকল্পনা শায়ের নষ্ট করে দিচ্ছে বারবার। আফতাব নিচুস্বরে বললেন, সিরাজকে খবর দে, শায়েরকে আগে সরাতে হবে, তারপর পরীকে সরাবো। পুলিশকে হাতের মুঠোয় নিতে আমার সময় লাগবে না, আগে একটা আপদ সরাই, তারপর আরেকটাকে সরাবো। কথাটা শেফালির কর্ণগোচর হয়ে গেল। সে দৌড়ে পরীকে খবর দিল। ওর বাবার সব পরিকল্পনা জানিয়ে দিল সে। পরী চুপ থেকে সব শুনল, তারপর বেশ শান্তভাবেই নিজ ঘরে চলে গেল। শেফালি বুঝল যে ঝড় আসতে চলেছে। পরীর চুপ থাকা মানেই ঝড়ের পূর্বাভাস। কিছুক্ষণ বাদে পরী ঘর থেকে বের হয়ে এলো। সে শেফালিকে শুধু একটি বাক্য বলল, তোরা তৈরি থাক, পরবর্তী শিকার সিরাজ।